তো আজকে হচ্ছে 21শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 27তম ক্লাস এবং দণ্ডবিধির তৃতীয় ক্লাস। দণ্ডবিধির তৃতীয় ক্লাস আজকে আমরা আলোচনা করব। দেখেন, এখানে যাবজ্জীবন কারাবাস বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এখানে একটা বিষয় আছে যে আতাউর মৃধা বনাম রাষ্ট্র, এডি 2021, 298 পেজ। এখানে আসলে আমাদের গতদিন আমরা যখন 53 ধারা আলোচনা করেছিলাম তখন আমরা পড়েছি যে ওখানে আমাদের দেশে অনুমোদিত কারাদণ্ড, অনুমোদিত দণ্ড কয় প্রকার? 5 প্রকার। সবার উপরে হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাদণ্ড, তারপর হচ্ছে কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম বিনাশ্রম, তারপর হলো সম্পত্তি বাজেয়াপ্ত এবং সবশেষে হচ্ছে কি? অর্থদণ্ড। তো এই 5 প্রকারের মধ্যে এক প্রকার হলো আপনার কি? যাবজ্জীবন কারাদণ্ড। এখন যাবজ্জীবন কারাদণ্ড আসলে বলতে কি বোঝায়? যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি 30 বছর, 30 বছর বোঝায়, নাকি যাবজ্জীবন কারাদণ্ড বলতে একজন ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন বোঝায়? তো আমরা একটা বিষয় ক্লিয়ারলি মনে রাখেন, আমাদের দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন মানে হলো আমৃত্যু কারাদণ্ড। কি বলেন? যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? আমৃত্যু কারাদণ্ড। আচ্ছা, তো এরকম একটা বিষয়ের উদ্ভব হয়েছিল আতাউল মৃধা বনাম রাষ্ট্র এই মামলায়। আহ মহামান্য আপিল আদালত তিনি এখানে একটা ব্যাখ্যা দেন। ব্যাখ্যাটা হলো এরকম যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে যদি রায়ে বলা থাকে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর পর্যন্ত, তাহলে ধরা হবে কি যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। আর যদি রায়টা এমন থাকে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু বা শুধু বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে কি? তাহলে আমৃত্যু। মানে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে যদি 30 বছর উল্লেখ থাকে তাহলে কত বছর? 30 বছর। আর রায়ে যদি 30 বছর উল্লেখ না থাকে তাহলে কত? আমৃত্যু। সিম্পল কথা। এই কথা নিয়ে মানে 50-60 পেজ বা আরো বেশি পেজ বা এই জায়গায় অনেক পেজ বেশি আছে, বাট ওইগুলা পড়লে আমাদের জাস্ট মাথাটা ঘুরবে। এই মুহূর্তে ওইগুলোর আমার কোনোই দরকার নাই। আমার যদি বলে যে দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি আমৃত্যু কারাদণ্ড, কথা শেষ। এখন কেউ বলতে পারেন যে স্যার তাহলে দণ্ডবিধি অনুসারে 57 ধারায়, দণ্ডবিধির 57 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডকে বলা হয়েছে, তুলনা করা হয়েছে 30 বছর মেয়াদী কারাদণ্ড। কত বছর মেয়াদী? 30 বছর। এখন একটু শোনেন, দণ্ডবিধির 57 ধারায় কখনোই বলে নাই যে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এ কথা কি কখনোই বলে নাই। 57 ধারায় যে বিষয়টা বলেছে সেটা বলার আগে আমি একটু আপনাদের মনে করাই দিই ফৌজদারি কার্যবিধির 33 ধারা। ফৌজদারি কার্যবিধির কত? 33 ধারা। ফৌজদারি কার্যবিধির 33 ধারা আর দণ্ডবিধির 65 ধারা একই। ওখানে বলা হয়েছে যে যখন কোনো কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়া হয়, কি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়া হয়, তখন ধরেন একজন চোর রে 379 ধারায় একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 379 ধারায় সর্বোচ্চ সাজা দিতে পারে 3 বছর। উনি কারাদণ্ড দিচ্ছে 1 বছর আর 5,000 টাকা জরিমানা করছে। তাহলে ওই 5,000 টাকা অনাদায়ে আদালত এক্সট্রা আর কতদিন কারাদণ্ড দিতে পারে এটা হিসাব করতে লাগবে ফৌজদারি কার্যবিধির 33 ধারা। কত ধারা বলেন? 33 ধারা বা দণ্ডবিধির 65 ধারা। কত ধারা? 65 ধারা, যেখানে বলেছে যে ওই ধারায় সর্বোচ্চ যে কারাদণ্ড আছে তার 4/1। তাইলে যদিও ম্যাজিস্ট্রেট মহোদয় কারাদণ্ড দিয়েছে 1 বছর এবং 5,000 টাকা, তাহলে 5,000 টাকা অনাদায়ে উনি সর্বোচ্চ কতদিন কারাদণ্ড দিতে পারে এটা আমি দেখবো যে ওই ধারায় ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কতদিন কারাদণ্ড দিতে পারতো। সর্বোচ্চ দিতে পারতো কত? 3 বছর। তাহলে 3 বছর হলো 36 মাস নাকি? 36 মাস আমি ভাগ দিব কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 9 মাস। তাহলে ওই 5,000 টাকা অনাদায়ে এক্সট্রা কারাদণ্ড দিতে পারে কত? 9 মাস। তাহলে সেই ক্ষেত্রে ওই আসামি ভোগ করবে 1 বছর প্লাস কত? 9 মাস। বুঝলেন কিনা? তাহলে এখন আমরা তো যে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে কিভাবে হিসাব করবে এটা তো আমরা পেলাম। এখন বলেছে যে যাবজ্জীবন কারাদণ্ড যদি আমৃত্যু কারাদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড কি যদি আমৃত্যু কারাদণ্ড হয়, তো সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, যদি না যাবজ্জীবন কারাদণ্ড মানেই অর্থদণ্ড দিবেই দিবে, তাহলে সেই অর্থদণ্ড অনাদায়ে কিভাবে আমরা কারাদণ্ডের মেয়াদ হিসাব করব? কারণ একজন মানুষ কতদিন বাঁচবে এটা কি কেউ জানে? এটা তো কেউ জানে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তা এজন্য ওই আপনার যাবজ্জীবন কারাদণ্ডরে এই হিসাব করার ক্ষেত্রে, জরিমানা অনাদায় হিসাব করার ক্ষেত্রে
আমাদের এই দণ্ডবিধির যে আপনার 57 ধারা, সেখানে বললো যে এখানে যাবজ্জীবন কারাদণ্ডকে হিসাব করতে হবে 30 বছর। 30 বছর যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে তা না, 30 বছর হচ্ছে ধরতে হবে 30 বছরের 4/1 তাহলে 30 বছরের 4/1 কত হয় ভাই? 7 বছর 6 মাস। 7 বছর 6 মাস, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, তাহলে আহ সে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডটা হবে কত? 7 বছর 6 মাস। 7 বছর 6 মাস। এখন আপনি আবার পাল্টা প্রশ্ন করবেন যে স্যার, যদি যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ডই হয়, আপনি 30 বছর ধরে 4/1 করলেন, ঠিক আছে, কিন্তু ওই 7 বছর 6 মাসটা উনি ভোগ করবে কখন? এই প্রশ্ন আবার চলে আসে না? এই যে 7 বছর ওই 6 মাস আবার ভোগ করবে কখন, এটাও তো চলে আসে। আচ্ছা, এটা চলে আসার এটার সলিউশন হচ্ছে যে গতদিন আমরা পড়েছি, আপনার মনে আছে কিনা, যে সরকার ওই দণ্ডপ্রাপ্ত আসামির অনুমতি ছাড়া মৃত্যুদণ্ডরে হ্রাস করতে পারে 54 ধারায়, মনে আছে? আর সরকার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির অনুমতি ছাড়া এই কারাদণ্ড হ্রাস করতে পারে অনধিক 20 বছর। কত বছর? অনধিক 20 বছর। তো যদি কখনো যাবজ্জীবন কারাদণ্ডরে হ্রাস করে, ধরেন 20 বছর করলো, অনধিক 20 বছর মানে ওটা 20-এর অধিক না, তার মানে আরো কম কিন্তু কমাইতে পারে। তাহলে যদি 20 বছর ধরেন রাখলো, 20 বছর যাবজ্জীবন কারাদণ্ডরে সরকার মওকুফ করে করলো কত? 20। তাইলে 20-এর সাথে যোগ হবে কত? 7 বছর 6 মাস। বুঝেছেন? হিসাব ক্লিয়ার? এই হলো কাহিনী। তো যদি আপনাকে পরীক্ষায় বলে যে দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি কারাদণ্ড? আমৃত্যু কারাদণ্ড। 30 বছর কখন? ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে। ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে এই 30 বছর হিসাবটা আমাদের দণ্ডবিধিতে আরো বেশ কয়েক জায়গায় লাগবে। কখন কখন লাগবে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমাদের আর একবার লাগবে 511 ধারায়। 500, আমরা যখন একেবারে দণ্ডবিধির শেষ যে সেকশনটা, সেটা হলো 511, সেই জায়গায় বলছে যে যদি এমন কোন অপরাধ করে যেটা উদ্যোগ, ধরেন যাবজ্জীবন কারাদণ্ডের উদ্যোগ নিছে, ওই উদ্যোগের সাথে আমাদের দণ্ডবিধিতে আলাদাভাবে নাই, তাহলে সেই কারাদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য উদ্যোগের সাজা হবে 511 ধারায়। কিভাবে? ধরেন আমাদের দণ্ডবিধিতে ধর্ষণের সাজা আছে, কিন্তু ধর্ষণের উদ্যোগের কোনো সাজা নাই। এখন একটা লোক ধরেন সে ধর্ষণের উদ্যোগ নিছিল, সে ঘর টর ভেঙে ঘরে ঢুকতে কিন্তু ঘরে কাউরে পাই নাই, তাহলে সে কি নিছে? ধর্ষণের উদ্যোগ। তাহলে তার সাজা তো 376 ধারায় হচ্ছে না, কারণ 376 ধারায় ধর্ষণের উদ্যোগের কোনো সাজা নাই। তাহলে ধর্ষণের উদ্যোগের সাজা সেক্ষেত্রে দণ্ডবিধি অনুসারে চলে যাবে 511 ধারায়। কত ধারায়? 511 ধারায়। 511 ধারায় বলছে যে সর্বোচ্চ যে কারাদণ্ড হতে পারতো তার অর্ধেক। সর্বোচ্চ যে কারাদণ্ড হতে পারতো কি? তার অর্ধেক। এখন যাবজ্জীবন কারাদণ্ড রে এই ক্ষেত্রে আমরা ধরবো কত? 30 বছর। তাহলে 30 বছরের অর্ধেক কত? বুঝেন কিনা? যাই হোক, এ হলো মূল কথা। সো আতাউর মৃধা বনাম রাষ্ট্র, এগুলো অনেক প্যাস প্যাস ট্যাসের কথা, এগুলো আমি আপাতত আপনাদের সাথে পড়তেছি না। সরাসরি আমরা চলে আসি যে 55 ধারা। তবে আতাউর মৃধার কথা কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিলাম যে রায়ে যদি শুধু যাবজ্জীবন কারাদণ্ড থাকে তাহলে কত বছর ধরবে? আমৃত্যু। আর রায়ে যদি উল্লেখ থাকে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর, তাহলে কত? 30 বছর। বাট এটা হলো ওই রেফারেন্সের কথা, কিন্তু আমাদের মানে দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড মানে কত? আমৃত্যু কারাদণ্ড। কথা শেষ। আচ্ছা, দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে অনধিক, এটা গোল্ডেন, অনধিক 20 বছর করতে পারে ধারা কত? 55। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতি রেখেই, আন্ডারলাইন করবেন, সম্মতি ব্যতি রেখেই উক্ত দণ্ডকে গোল দিবেন সরকার। পাইছেন? উক্ত দণ্ডকে সরকার অনধিক 20 বছরে হ্রাস করতে পারে ধারা কত? 55। এখানে পীঠিকা খুঁজে পাচ্ছে না এখানে নাকি? হ্যাঁ, পাইছেন খুঁজে? আচ্ছা, ওইটা একটু ঠেলে দেন, দরজাটা ঠেলে দেন। এখানে যাবজ্জীবন কারাবাস বলতে 30 বছর গণ্য হবে, এবং সরকার 30 বছর কমিয়ে অনধিক 20 বছর করতে পারে, এই কথাটা ঠিক না। যাবজ্জীবন কারাবাস বলতে 30 বছর গণ্য হবে না, যাবজ্জীবন কারাদণ্ড কত? আমৃত্যুই কারাবাস, সেটারে উনি কমাবে কত? সর্বোচ্চ মানে অনধিক 20। আচ্ছা, এখন আমরা চলে আসি 57 ধারা। দেখেন, ধারা 57, ভগ্নাংশ করার ক্ষেত্রে। এটা এই যে দেখেন যে পেনাল কোডের অধীন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের সময়
যাবজ্জীবন কারাবাসকে 30 বছর, আন্ডারলাইন করেন, সশ্রম মেয়াদী কারাবাসের সমান বলে ধরা হয়। অর্থাৎ 57 ধারার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস কত? 30 বছর। তার মানে এই না যে 30 বছর সে ভোগ করবে। 57 ধারা আমার লাগতেছে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অন্য কোনো দণ্ড, কারাদণ্ড মানে অর্থদণ্ড দেয়, সেটা হিসাবের ক্ষেত্রে লাগবে কত? 30 বছর। অর্থাৎ যাবজ্জীবন কারাবাস তখনই 30 বছর গণ্য করা হবে যখন শাস্তির মেয়াদের ভগ্নাংশ কি করা হবে? নিরূপণ করা হবে। উদাহরণ পড়ি একটা, দেখেন যে আদালত আসামি ক কে 302 ধারায় যাবজ্জীবন কারাবাস এবং 10,000 টাকা অর্থদণ্ড দিল। 302 ধারা হলো খুনের সাজা। ওটা একটা, ওই যে একটা ইট দিয়ে রাখেন তপন সাহেব, যে ক্ষেত্রে আদালত অর্থদণ্ড প্রদান করে সেই ক্ষেত্রে এটাও উল্লেখ করতে হয় অর্থদণ্ড দিতে না পারলে আসামি অনাদায়ে কত সময়ের জন্য কারাবাস ভোগ করবে। এই ক্ষেত্রে নিয়ম হলো অপরাধের জন্য সর্বোচ্চ কারাবাসের কত? 4/1 অনাদায়ী কারাবাসের মেয়াদ হবে না, যা আমরা শিখেছি ফৌজদারি কার্যবিধি 33 ধারা। যেহেতু আদালত এখানে যাবজ্জীবন কারাবাস দিয়েছে এবং একই সাথে অর্থদণ্ডও কি দিয়েছে, সুতরাং উক্ত অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদ নির্ণয় করতে হবে যাবজ্জীবনের কত? 4/1। যেহেতু আজীবন কারাবাস আর জীবনের আয়ু নির্ণয়যোগ্য নয়, জীবনের আয়ু কি নির্ণয়যোগ্য না, তাই যাবজ্জীবনের ভগ্নাংশ 4/1 করা যায় না। এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর ধরে নিয়ে উক্ত 30 বছরের 4/1 করতে হবে। অর্থাৎ আসামি 10,000 টাকা জরিমানা না দিতে পারলে আদালত আসামিকে অনাদায়ে সর্বোচ্চ কত? 7 বছর 6 মাস কারাবাস দিতে পারবে। বুঝতে পারছেন? বোঝা গেছে না? আচ্ছা, এখানে ফৌজদারি কার্যবিধির নতুন বইতে 35-এর কর ব্যাখ্যা দিতে, এই 35 ক আমরা আপাতত এই জায়গায় আলোচনা যাচ্ছি না, কারণ ফৌজদারি কার্যবিধি 35 ক আমরা অলরেডি ফৌজদারি কার্যবিধিতে পড়ে আসছি। 35 ক, জি 35 ক এই জায়গা পড়বো না, খালি খালি সময় নষ্ট। 35 কর যে থিম আছে আমি একটু বুঝাই দিই। 35 কতে বলছে যে আহ আপনার মামলা চলাকালীন সময়ে যদি সে কারাগারে ভোগ করে, মানে কারাগার মানে কারাবাস ভোগ করে, তাহলে রায়ে যা বলবে, রায়ে যদি 10 বছর দেয় আর মামলা চলাকালীন সময় যদি 5 বছর ভোগ করে, তাহলে 10 থেকে 5 কি পেয়ে যাবে। এটা কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু 35 ক প্রযোজ্য নাকি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। জি, এ হলো কথা। তো এখানে আমরা চলে আসি, সংক্ষেপে মনে রাখুন, সংক্ষেপে মনে রাখুন, পেনাল কোডের অধীন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের সময় যাবজ্জীবন কারাবাসকে গোল্ডেন 30 বছর, সশ্রম মেয়াদী কারাবাস সমান ধরা হয়। 57 ধারা মানেই কত বছর? 30 বছর। এই 30 বছর কি ভোগ করবে? না। অর্থাৎ ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 57 ধারায় যাবজ্জীবন কারাবাসকে কত বছর ধরা হয়েছে? 30 বছর। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা আন্ডারলাইন সশ্রম হবে। এই যে যারা মনে করেন যে যাবজ্জীবন কারাবাস সর্বদা সশ্রম হবে, এই কথাটা বলা আছে কোথায়? 53 ধারায়। 53 ধারায়। এবং পেনাল কোডের গোল্ডেন 35 ক ধারায় বলা হয়েছে, সরি 53 ক আমি ভুল বলছি, 53 ক ধারায় আপনার ওই যাবজ্জীবন দেপান্তর, ট্রান্সপোর্টেশন ফর লাইফ কে বোঝানো হয়েছে কি? যাবজ্জীবন কারাবাস। সুতরাং যাবজ্জীবন দেপান্তর বর্তমানে অনুমোদিত সাজা না। যদি কোথাও যাবজ্জীবন দীপান্তর শব্দটা লেখা থাকে, সেটা দ্বারা কি বোঝাবে বলেন? যাবজ্জীবন কারাবাস। গতদিন আমি একটা কথা আপনাদের এই জায়গায় লেখাই দিছিলাম, মনে আছে কিনা? যদি কোথাও লেখা থাকে স্বল্প মেয়াদী দীপান্তর, তাহলে সেটা কি? বাতিল। যদি কোনো আইনে বলা থাকে 5 বছর মেয়াদী দীপান্তর, 5 বছর মেয়াদী দীপান্তর, সেটা হচ্ছে বাতিল। গোলাম কিবরিয়া ভাই, আপনার উদ্দেশ্যে বলি, একটা সময় পর্যন্ত যাবজ্জীবন কারাবাস ছিল না, তখন ছিল যাবজ্জীবন দ্বীপান্তর। আমরা মোটামুটি সবাই যারা বাংলা সাহিত্য জানি বা বাংলা সিনেমা দেখছেন, কমলার বনবাস, বা আগে রাজা বাদশার আমলে কাউরে সাজা দিলে পাঠাই দিত কোথায়? বনবাসে। ইভেন ওই যে নেলসন ম্যান্ডেলা, ওনারে পাঠাইছিল কোথায়? এক দ্বীপে নাকি? তো এখন তো আর মনে করেন যে লোক সংখ্যা বেড়ে গেছে আর আমরা একটু সব বইছি, এখন আর দ্বীপে টিপে পাঠায় না, এখন মানুষের রাখার জন্য আলাদা কারাগারি তৈরি হয়েছে। তো এই কারণে এখন আর যাবজ্জীবন দেপান্তর না, এখন সেটা কি? যাবজ্জীবন কারাদণ্ড। সো আমাদের দণ্ডবিধির 53 ক ধারায় বলেছে যে আইনের যদি কোথাও বলা থাকে যাবজ্জীবন দেপান্তর কথাটা,
তাহলে এই যাবজ্জীবন দ্বীপান্তর কথাটা তারা বুঝাবে কি? যাবজ্জীবন কারাদণ্ড। ক্লিয়ার? কিন্তু যদি কোথাও বলা থাকে স্বল্পমেয়াদী কারাবাস, স্বল্পমেয়াদী দ্বীপান্তর, সরি, স্বল্পমেয়াদী দ্বীপান্তর মানে কি? যদি কোনো জায়গায় বলা থাকে ধরেন 1 বছর দ্বীপান্তর, 2 বছর দ্বীপান্তর, 5 বছর দ্বীপান্তর, যদি কোথাও থাকে, মানে আইন তো আমাদের অনেকগুলা, শুধু দণ্ডবিধি না, অনেক অনেক আইন আছে, যদি কোথাও থাকে স্বল্পমেয়াদী দ্বীপান্তর, তাহলে সেই দ্বীপান্তরটা কি? বাতিল বলে গণ্য হবে। মানে বোঝা গেল যাবজ্জীবন দ্বীপান্তর সমান যাবজ্জীবন কারাবাস, কিন্তু স্বল্পমেয়াদী দ্বীপান্তর সমান সমান বাতিল, স্বল্পমেয়াদী কারাবাস না। স্বল্পমেয়াদী দ্বীপান্তর সমান সমান কি? বাতিল। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন 2017 সালে একটা প্রশ্ন এসেছে যে দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? নির্জন কারাবাস, মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, যাবজ্জীবন কারাদণ্ড, বিনাশ্রম। কোনটা বলেন? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হয়? সশ্রম। যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু বিনাশ্রম হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আচ্ছা, এখানে একটু চলে আসেন। প্রশ্ন এসেছে যে 2013 সালের বিজিএস পরীক্ষায় যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে? দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড। ভালো প্রশ্ন যেটা এসেছে সেটা হলো 3 নাম্বার প্রশ্নটা, যদি একটু দেখেন যে শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো কত বছর? কত বছর বলেন? 30 বছর, 30 ইয়ার্স। 4 নাম্বারটাও একই ধরনের প্রশ্ন, দেখেন যে পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে, দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় কি দিয়ে? যাবজ্জীবন। কিন্তু যদি বলতো স্বল্প মেয়াদী দ্বীপান্তর, তাহলে সেটা কি? বাতিল। আচ্ছা, 54 থেকে 55 ক ধারা ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি। দেখেন, সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির অনুমতি ছাড়া, কোল দিয়ে অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। কত ধারা? 54। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মানে মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে, তার অনুমতি লাগবে কি লাগবে না? অনুমতি লাগবে না। কত বছরে কমাইতে, কি হ্রাস করতে পারে সেটা সরকারের ইচ্ছা, কিন্তু মওকুফ করার কোনো বিধান নাই। আচ্ছা, 55 ধারার অধীন সরকার যাবজ্জীবন কারাবাসে রূপান্তর করতে পারে বা হ্রাস করে অনধিক কত? 20 বছর। মানে সরকার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির সম্মতি ছাড়া এই যাবজ্জীবন কারাদণ্ডরে কমাইয়া অনধিক মানে সর্বোচ্চ করতে পারে কত? 20। তারপরে দেখেন দণ্ডবিধির গোল দিবেন 55 ক ধারায়। 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বা প্রেরোগেটিভ অফ মার্সি সংরক্ষণ করা হয়েছে। এই বরকত সাহেব, আপনি বলেন তো যে প্রেরোগেটিভ অফ মার্সি এটা কোন কোন জায়গায় আছে বলেন, কোন কোন আইনে আছে? কেউ বলেন না, উনি বলুন। তার কত? 402 ক। কোন আইনের 402 ক বলেন? ওকে, তারপর? জি। 49 অনুচ্ছেদ, এই যত জায়গা যা বললেন এইগুলোর মধ্যে ওই পার্থক্য কি? এই তিনটা জায়গার মধ্যে পার্থক্য হলো দণ্ডবিধি আর সংবিধানে ওনার ক্ষমতা অসীম, আর বাংলাদেশ মানে ফৌজদারি কার্যবিধিতে 402 কতে উনি শুধু মৃত্যুদণ্ডরে হ্রাস করতে পারে বা মওকুফ করতে পারে। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন এখানে যা আছে একটু যদি দেখি যে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতি রেখেই উক্ত দণ্ডকে সরকার অনধিক, অনধিক মানে হলো সর্বোচ্চ কত বছর হ্রাস করতে পারে? কত বছরে, মানে অত বছর ইয়া করবে আর কি, ভোগ করবে। দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংরক্ষণ করা হয়েছে? কত ধারায়? ফৌজদারি কার্যবিধির কত? 402 ক। বাংলাদেশ সংবিধানের কত?
49। 3 নাম্বারটা দেখেন, সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুসারে? কত ধারা? 54 ধারা। সেলফ প্র্যাকটিস দেখেন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাবাস বলতে দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাসকে বোঝানো হয়েছে? আতাউর মৃধা এন্ড এমডি আনোয়ার হোসেন ভার্সেস কি এস্টেট। এই মামলাটার নাম মনে রাখেন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, ইন দ্য পানিশমেন্ট অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দ্য ইমপ্রিজনমেন্ট শ্যাল বি এনি অফ দ্য ডেসক্রিপশন রিগোরাস বা সিম্পল রিগোরাস। মানে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হবে বলেন? সশ্রম। সশ্রম ইংরেজি কি? রিগোরাস। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে বলা হয়েছে কত ধারায়? 53 ধারায়। 10 নাম্বার প্রশ্নটা দেখেন, প্রত্যেক মামলা যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস দেওয়া যেতে পারে দেয়াস অপরাধের সাথে কোনো পরামর্শ না করে উক্ত হ্রাস করে অনূর্ধ্ব 20 বছর করতে পারে কে? সরকার। আমরা সরাসরি চলে আসি কারাবাস বা কারাদণ্ড। কারাবাস বা কারাদণ্ড। এ তপন সাহেব, দণ্ড কত প্রকার? কত- 2 প্রকার, কি কি? রহিম সাহেব ওনার সাথে কি একমত? কি কি? কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, আর কি? অর্থদণ্ড। So, যদি বলে দণ্ড কয় প্রকার, উত্তর হবে 5 প্রকার। যদি বলে কারাদণ্ড কয় প্রকার, 2 প্রকার। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখবো দেখেন, আর যদি বলেন যে কারাবাস আর কারাদণ্ড কি, কারাবাসও যা কারাদণ্ড তাই। তো আমরা চলে আসি যে কারাবাসের প্রকারভেদ। দণ্ডবিধি 53 ধারা অনুযায়ী কারাবাস 2 প্রকার, সশ্রম বা রিগোরাস, দ্যাট ইজ উইথ হার্ড লেবার। অনেকে যারা বুঝেন না সশ্রম কি, সশ্রম মানে হলো জেলখানায় আপনার যে শ্রম দেওয়া হবে, মূল কথা আপনারে পয়সা খাওয়া হবে না, আপনি যে খালি শুয়ে থাকবেন আর ইয়া করবেন, বিশ্রাম নেবেন, এটা না। সশ্রম মানে হলো অবশ্যই আপনাকে দিয়ে ওখানে শ্রম দেওয়া হবে। আর বিনাশ্রম বা সিম্পল। কারাবাস অনেক ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম হতে পারে, বা কারাবাস শুধুমাত্র সশ্রম হতে পারে, বা শুধুমাত্র কি বিনাশ্রম হতে পারে। এই ক্ষেত্রে কারাবাস কেমন হবে সেটা নির্ধারণ করতে নিম্নলিখিত ব্যাখ্যাটি করতে হবে। এখন কোন ধারায় এই ব্যাখ্যা বলছে যে কারাবাস কি সশ্রম নাকি বিনাশ্রম হবে, নাকি আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম হবে, এই ব্যাখ্যাটা দিয়েছে আমাদের দণ্ডবিধি 60 ধারায়, সেকশন 60। কত বলেন? আমার কথা আগে শুনেন, তারপরে আমরা বই দেখাবো। 60 ধারায় বলছে, যদি কোনো ধারায় সশ্রম কথাটা বলা থাকে তাহলে কারাদণ্ড সশ্রম। দস্যুতার কারাদণ্ড, ডাকাতির কারাদণ্ড, এগুলো সশ্রম। ওই আইনে বলাই আছে সশ্রম, তাহলে এই কারাদণ্ডটা কি? সশ্রম। বুঝছেন? আর যদি কোনো ধারায় বলা থাকে বিনাশ্রম কারাদণ্ড, যেরকম ইফটিজিং এর সাজা, মানহানির সাজা 509, 499, এই সকল ধারায় বলা আছে বিনাশ্রম কারাদণ্ড, তাহলে সাজা কি হবে? বিনাশ্রম কারাদণ্ড। এই জায়গায় বিচারকের অন্য কিছু মানে দেওয়ার সুযোগ নাই। সশ্রম থাকলে সশ্রম, বিনাশ্রম থাকলে কি বিনাশ্রম। কিন্তু ম্যাক্সিমাম ধারায় যেটা আছে সেটা হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড। কোন শব্দটা আছে? যে কোনো বর্ণনার কারাদণ্ড অফ আইদার ডিসক্রিপশন। এটার অর্থ হলো যে বিচারক ইচ্ছা করলে সশ্রম কারাদণ্ড দিতে পারে, বিচারক ইচ্ছা করলে কি বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে, বিচারক ইচ্ছা করলে আংশিক সশ্রম দিতে পারে, আংশিক কি বিনাশ্রম দিতে পারে। তো আমি যদি একটু এইভাবে বলি যে আমাদের চুরির শাস্তি 379 ধারায় বলা হয়েছে যে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে, তাহলে এই জায়গায় বিচারক ইচ্ছা করলে 3 বছর ধরেও সশ্রম দিতে পারে, আবার 3 বছর ধরেও কি বিনাশ্রম দিতে পারে, অথবা তিনি 1.5 বছর সশ্রম, 1.5 বছর কি বিনাশ্রম, বা একদিন সশ্রম আর বাকি কয়দিন কি বিনাশ্রম, মানে দুইটার কম্বিনেশন উনি দিতে পারে, বা পুরো সশ্রম দিতে পারে, পুরো কি বিনাশ্রমও দিতে পারে। এই কথাগুলোই বলা হয়েছে কত ধারায়? 60 ধারায়। তাহলে যদি কোনো ধারায় সশ্রম শব্দটা উল্লেখ করে সেই জায়গায় বিচারক সশ্রম দিবে, এটাই উনার জন্য বাধ্যতামূলক। যদি কোথাও বিনাশ্রম কারাদণ্ড উল্লেখ থাকে সেখানে বিনাশ্রম সাজা, বিনাশ্রম কারাদণ্ড দিবেন, এটাই ওনার জন্য কি বাধ্যতামূলক। যদি কোথাও থাকে যে কোনো বর্ণনার কারাবাস, তাহলে কি সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। কত ধারায়? 60 ধারায়। কি তানভীর?
ফর্ম পূরণ করতেন নাকি আরো 2 দিন লাগবে? যাক, না, ধীরে সুস্থে করা ভালো। দেখেন আবার ফি জানো আবার ওই 10-12 দিন ধরে দিতে যায় না, ফি 3 দিনের মধ্যে দিতে হয়। হ্যাঁ, দেখেন দেখেন যে ক্ষেত্রে কারাবাস সশ্রম বা বিনাশ্রম হতে পারে। দণ্ডবিধির অধীন কারাবাস বলতে সশ্রম বা বিনাশ্রম উভয় কারাবাসকে বোঝাবে। অর্থাৎ যেখানে কারাবাস উল্লেখ করা হয়েছে কিন্তু সেটা সশ্রম বা বিনাশ্রম কিছুই উল্লেখ করা হয়নি, সেই ক্ষেত্রে কারাবাস বলতে সশ্রম বা বিনাশ্রম উভয় কারাবাস হতে পারে। এবং সেই ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম কারাবাস দেওয়া আদালতের জন্য কি বললেন, বিবেচনা হলো। অর্থাৎ যদি বলা থাকে সশ্রম নাকি বিনাশ্রম, কিছুই বলা নাই, তাহলে কি ওনার জন্য বিবেচনা হলো। অর্থাৎ আদালত সশ্রম কারাবাস বা বিনাশ্রম কারাবাস দিতে পারে। আন্ডারলাইন করবেন, দণ্ডবিধির 60 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো অপরাধী গোল দিবেন যে কোনো বর্ণনার কারাবাসে দণ্ডিত হয়। যে কোনো বর্ণনার অর্থ হলো any offender is punishable with imprisonment which may be of, এটা বললেন আইদার ডেসক্রিপশন। আইদার ডেসক্রিপশন মানে কি, যে কোনো বর্ণনার। সেই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ বিনাশ্রম কারাবাস, আন্ডারলাইন করেন, সম্পূর্ণ সশ্রম কারাবাস, আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারাবাস দিতে পারে। যেরকম এখানে একটা উদাহরণ যদি দেখেন, যে 147 ধারায় দাঙ্গার শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা সহ বা উভয়। এখানে ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন থাকার কারণে আদালত সশ্রম বা বিনাশ্রম কারাবাস দিতে পারে বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারাবাস দিতে পারে। অর্থাৎ যখন আইনে লেখা দেখবেন যে কোনো বর্ণনার কারাবাস, তখন ধরে নিতে পারেন কারাবাসটি সশ্রম বা বিনাশ্রম বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হতে পারে। ধারা কত? 60। আইনে যদি নির্ধারিত না থাকে তাহলে কারাবাস সশ্রম হবে না বিনাশ্রম হবে, তার নির্ধারণ করা আদালতের জন্য কি বলেন, বিবেচনামূলক আর কি। এখন আমাদের দণ্ডবিধিতে যে বলছে যে ক্ষেত্রে শুধুমাত্র সশ্রম হবে, দণ্ডবিধিতে বেশ কতগুলো ধারা আছে, যে সকল ধারায় বলা আছে যে এই কারাদণ্ড সশ্রমই হবে, এটা বিনাশ্রম হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সেই ধারাগুলো কি কি একটু যদি দেখি, যে যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা কি হবে, সশ্রম। কত ধারায় বলেছে? 53। আর যে ক্ষেত্রে আইনে উল্লেখ করা থাকে যে কারাবাসটি সশ্রম হবে, সেই ক্ষেত্রে কারাবাস কি হবে, সশ্রম হবে। তো উদাহরণস্বরূপ যদি বলি, এই যে দেখেন যে 395 ধারায় বলেছে যে যে ব্যক্তি ডাকাতি করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ কত, 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে যদি কেউ ডাকাতি করে তার সাজা হবে হয় যাবজ্জীবন কারাদণ্ড, না হলে কি 10 বছর পর্যন্ত সশ্রম। যেহেতু সশ্রম আছে, আর কি কিছু সুযোগ আছে? নাই। এই হলো কথা। এই ধারায় যেহেতু অনধিক 10 বছর সশ্রম কারাদণ্ডের বিধান আছে, সেহেতু আদালত সশ্রম কারাদণ্ড দিতে বাধ্য। কিন্তু এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান উল্লেখ করা হলেও সেটা সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে তা কি বলা হয়নি। এই ক্ষেত্রে 53 ধারা প্রযোজ্য হবে এবং যাবজ্জীবন কারাবাসটি সশ্রম মর্মে কি করতে হবে, গণ্য করতে হবে। তো আমাদের নতুন বইতে বেশ কতগুলো ধারা এখানে বলছে যে কোন কোন সময় সশ্রম কারাবাস হতে পারে। তো এইগুলো আমাদের আলাদা মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই। এগুলো আমরা যখন দণ্ডবিধি সামনে আগাবো তখন অটোমেটিক্যালি যতগুলো মনে থাকবে সেইগুলাই আমাদের জন্য যথেষ্ট। বুঝতে পারছেন? তো এখানে অনেকগুলো ধারা যেরকম আছে, যে 123 ক, যে রাষ্ট্র সৃষ্টি নিন্দাকরণ বা উহার সার্বভৌমত্বের বিলোপ সমর্থন করা। যদি কেউ রাষ্ট্রের যে সৃষ্টি হলো এটা যদি নিন্দা করে বা আবার সার্বভৌমত্ব যদি বিলোপ সমর্থন করে, যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাক, এটা যদি কেউ সমর্থন করে তাহলে তার সাজা 123 কতে সশ্রম কারাদণ্ড হতে পারে। এরকম 194 মিথ্যা সাক্ষ্যদানের ফলে যদি কেউ মারা যায়, 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়া, 364 ক। তো এইগুলো আমাদের আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এগুলো আমরা যখন সামনে পড়বো এগুলো অটোমেটিক্যালি আমাদের কি মনে থাকবে। আপাতত শুধু এতটুকু মনে রাখেন, যেখানে সশ্রম লেখা থাকে সেটা কি সশ্রম হতে বাধ্য নাকি। আমরা পরেরটা দেখি, দেখেন যে ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে। when in prison may be of only simple। এই আরিফ সাহেব বলেন তো, শুধু বিনাশ্রম কখন হবে, এতক্ষণ যা পড়ছি সেটার আলোকে বলেন। হ্যাঁ, আমরা এর এই এর এর আগে আমরা মৃত্যুদণ্ড 10টা মৃত্যুদণ্ড বলছিলাম না স্যার? তো 10টা মৃত্যুদণ্ড কিন্তু সশ্রম হবে। ভাই আমি প্রশ্ন করছি কখন,
মৃত্যুদণ্ড সশ্রম হবে। আমি তো 10টা লিখি না। কেউ খেয়াল করতে নাই। মৃত্যুদণ্ড সশ্রম হলে কিভাবে হবে? আচ্ছা, আপনারা জিজ্ঞেস করি এক জিনিস আর আপনি উত্তর দেন আর এক জিনিস। আপনারা জিজ্ঞেস করছি যে কখন বিনাশ্রম হতে পারে। স্যার বিনাশ্রম হতে পারে স্যার। সহজ কথা, যে জায়গায় বিনাশ্রম লেখা আছে সে জায়গায় বিনাশ্রম। অথবা আদালত যদি যে কোনো বর্ণনা লেখা থাকে, আদালত যদি বিবেচনা করে বিনাশ্রম দিতে পারে। এই চুকিতে উত্তর দেবেন, এত ইতিহাস ঘাটার দরকার নাই। দেখেন, যে ক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাবাসের বিধান থাকে, কি থাকে? বিনাশ্রম কারাবাসের বিধান থাকে, সেই ক্ষেত্রে আদালত শুধুমাত্র বিনাশ্রম কারাবাস দিতে কি বলেন? বাধ্য। যেমন দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যা করার উদ্যোগের ক্ষেত্রে শাস্তি হতে পারে কত বছর? ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয়। যেহেতু ৩০৯ ধারায় বিনাশ্রম কারাদণ্ড উল্লেখ করা আছে, তাই এই ক্ষেত্রে কারাদণ্ড হবে শুধুমাত্র কি? বিনাশ্রম। বুঝেছেন? অন্যদিকে দণ্ডবিধির ৬৭ ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, শুধুমাত্র কি? অর্থদণ্ড, এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে কি হলে? ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড দেওয়া হবে সেটাও হবে কি? বিনাশ্রম। এই যে ৬৭ ধারা আমরা সামনে পড়বো, যেখানে বলা আছে যে যখন কোনো অর্থদণ্ড থাকে, কি থাকে? শুধু অর্থদণ্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আহ অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে সেটা হবে কি? বিনাশ্রম। এখন আমাদের এখানে দণ্ডবিধির বেশ কতগুলো ধারা আছে, যে যেগুলা হচ্ছে বিনা আশ্রম কারাবাস হয়ে থাকে। তো এই ধারাগুলোও আমরা আপনাদের আলাদা করে পড়ার প্রয়োজন নাই। আলাদা করে কি পড়ার প্রয়োজন নাই। আমি আমরা সামনে যা যা যতগুলা বাঁধবে ততগুলো মনে রাখলেই হবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলা মুখস্থ করে সময় নষ্ট করার কোনোই দরকার নাই। এখানে অনেক ধারা আছে, প্রয়োজন নাই। তো আচ্ছা দেখেন, তো বিগত বছরের প্রশ্ন দেখেন, ১ নাম্বার, কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? কোন অপরাধের? মনুষ্যহরণ, ডাকাতি, অবৈধ বাধাদান, খুন। আপনি যদি আপনার ন্যূনতম কমন সেন্স থাকে, আপনি পড়ালেখা মনে করেন যে ওই ধারাগুলো আপনার সম্পর্কে যদি একটু ধারণা থাকে, তাহলে বুঝতে পারেন যে কোনটা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। মনুষ্যহরণ একটা বড় অপরাধ, ডাকাতি একটা কি বড় অপরাধ, খুন একটা কি বড় অপরাধ। তাহলে এই জায়গায় অবৈধ বাধাদান একটা ছোট অপরাধ, তো বিনাশ্রম হতে পারে কোথায়? অবৈধ বাধাদান। আবার এই বড় ছোট আবার বললেন না যে স্যার কয় ফুট বা ওজন কেমন, এই বড় ছোট এটা হলো আপনাদের এমনি বলার। দেখেন, আচ্ছা, ওই নিম্ন বর্ণিত কোন বক্তব্যটি সঠিক? যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। কি? সর্বদাই সশ্রম। স্যার এই এই গোয়া না থাকে যদি খালি খ থাকতো তাই কি হতো? আচ্ছা, আমরা ৫ নাম্বার প্রশ্নে চলে আসি। দেখেন যে দণ্ডবিধির ৬৭ ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড, যে ক্ষেত্রে অপরাধের শাস্তি কি শুধু অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আসামিকে প্রদত্ত কারাবাস কি হবে? শুধুমাত্র বিনাশ্রম কারাবাস হতে পারে। অর্থাৎ যখন শুধু কি দেওয়া হয়? অর্থদণ্ড দেওয়া হয়, এবং ওই অর্থদণ্ড যদি কেউ পরিশোধ করতে কি হয়? ব্যর্থ হয়, সেক্ষেত্রে যে সাজাটা হবে শুধুমাত্র কি বলেন? বিনাশ্রম। তো আমরা এখন চলে আসি অর্থদণ্ডের ক্ষেত্রে। তো তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিই, এটা একটু আপনারা শুনেন। সেটা হলো যে আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে। যদিও আগামীকালও ওই যে আমাদের যে আপনাদের যে এক্সিকিউটিভ কমিটির যে সদস্য রুল কুদ্দুস কাজল স্যার, উনি আগামীকালও লিখেছেন যে 25শে এপ্রিল বা 26শে এপ্রিলই হবে। তো যদি আমরা সেদিনও ধরে নিই, আশা করি ওই দিন হবে না, কিছুদিন পিছাবে, বাট সেদিনও যদি ধরে নিই তাহলে কিন্তু আমাদের একেবারেই পরীক্ষা কি সন্নিকটে। তো আপনাদের ঘাবড়ানোর কারণ নাই, যেভাবে আগাচ্ছি সেইভাবে চিন্তা করেন। আগামীকাল দুপুর 12টা 5 মিনিটে আপনাদের একটা পরীক্ষা আছে, জানেন তো? আগামীকাল দুপুর 12টা 5 মিনিটের, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত হলো ক্লাস দণ্ডবিধির।
আর 12টা 5 মিনিট হলো ফৌজদারি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা আগামীকাল। জি, এবং আরো একটা 100 মার্কের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট দেই আমি, সেটা হলো নেক্সট শনিবার নেক্সট শনিবার আপনাদের 100 মার্কের পরীক্ষা শুধু আইন পাঠের প্রশ্ন থেকে। বুঝতে পারছেন? ফৌজদারি বুঝতে পারেন কিনা? আগামীকাল যে পরীক্ষা, এই পরীক্ষাটা তো আগে থেকেই বলা, এই পরীক্ষার প্রশ্ন করবো বলে আমি নিজে। আর নেক্সট যে শনিবার, দ্যাট মিনস আজকে হচ্ছে 22, কালকে যদি 22 হয় তার মানে 29 তারিখ, 29 তারিখের যে শনিবার, ওই শনিবারেও ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট। বাট কোনটা বলেন? আইন পাঠের এই যে বিগত বছরের প্রশ্ন বা সেলফ প্র্যাকটিস, এই দুইটা বার কাউন্সিলের আঙ্গিকে। আইন পাঠের যে ফৌজদারি কার্যবিধির প্রশ্ন আর কি, সেলফ প্র্যাকটিস বা বিগত বছরের প্রশ্ন, এটা হ্যাঁ শুধু ফৌজদারি বিগত বছরের প্রশ্ন আর সেলফ প্র্যাকটিস, এইটা বুঝছেন কিনা? জি, আচ্ছা দেখেন, যার ওই যে একজন বলছেন যে আমার আইন পাঠ নাই, আইন পাঠ না থাকলে ওই যে আমার কাছ থেকে পিডিএফ কপি নিয়ে নিয়েন। বা আপনি আইন পাঠ না থাকলে বা কি না থাকলে কি, আপনার ফৌজদারি প্রিপারেশন যদি থাকে তাহলে আইন পাঠ থাকার কি দরকার? দেখেন, অর্থদণ্ড, আমরা চলে আসি, তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? এবং আজকেও ক্লাস টেস্ট আছে দণ্ডবিধির। দেখেন তো, অর্থদণ্ড বা ফাইন ধারা কত থেকে কত? 63 থেকে 70। তার আগে আমি একটু বিথিকারে জিজ্ঞেস করি, দেখি বিথিকাটা আমার কাছাকাছি বসা, তো বিথিকা বলেন তো দেখি, 60 ধারায় কি বলছে বিথিকা? সেকশন 60। স্যার, 60 ধারায় বলছে সশ্রম বিনাশ্রম হবে কিনা বলুন? 60 ধারায় সশ্রম হবে না বিনাশ্রম হবে? কি সশ্রম না বিনাশ্রম বলেন, বাংলায় বলেন। তাও কোন ক্ষেত্রে সশ্রম হবে, কোন ক্ষেত্রে বিনাশ্রম হবে? তানবীর বলেন তো, দ্রুত বলেন তানবীর, সেকশন সেকশন 60তে কি বলছে? এখন সিরি বলছে যে যদি অর্থদণ্ড আদায় করে সেক্ষেত্রে হলে আপনার শাস্তি বিনাশ দিন মোহাম্মদ সাহেব। বলা হয়েছে যে কোনো গণনা কারাবাস, মানে বিচারক সশ্রম দিতে পারে বিনাশ্রম দিতে পারে বা আংশিক দিতে পারে সশ্রম আংশিক বিনাশ্রম দিতে পারে। জি, আর যদি কোনো ধারায় বলা থাকে সশ্রম, তাহলে তো সশ্রম দিতে উনি বাধ্য। যদি কোনো ধারায় বলা থাকে বিনাশ্রম, তাহলে তো উনি বিনাশ্রম দিতে কি বাধ্য। আমি এই যে যে সবসময় একটা কথা বলি যে যারে যে যে উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করেছি আমার হতাশ করে না। আপনিও হতাশ করেন নাই, তানবীরও হতাশ করেন নাই, বিথিকা তানবীর কেউই হতাশ করে নাই। যাই হোক, দেখেন তো, তানবীর কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, আচ্ছা দেখেন তো, আমরা চলে আসি অর্থদণ্ড বা ফাইন। দেখেন, দণ্ডবিধির 63 থেকে 70 ধারা পর্যন্ত অর্থদণ্ডের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন, অর্থদণ্ড পরিশোধ না করার কারাদণ্ড, অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কারাবাসের মেয়াদ, অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল, অনেক কিছু আছে। তো আমরা প্রথমে চলে আসি, দেখেন অর্থদণ্ডের প্রকৃতি, এই কথাটা একটু পড়ি। দেখেন, পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে, একটু কথাটা শুনেন। যে পেনাল কোড 1860-এর অধীন কোনো অপরাধের জন্য অর্থদণ্ড একমাত্র শাস্তি হতে পারে। মানে কখনো কখনো কোনো অপরাধের একমাত্র সাজাই কি? অর্থদণ্ড, বা অর্থদণ্ড কারাবাসের বিকল্প হিসেবে প্রদান করা হতে পারে। কখনো কখনো অর্থদণ্ড দেওয়া হয় কি কারাবাসের বিকল্প হিসেবে, আবার কখনো কখনো কারাবাসের অতিরিক্ত হিসেবে আরোপ করা যেতে পারে। মানে একটু মনে রাখেন, কিছু কিছু ধারায় কারাদণ্ডের কোনো বিধানই নাই, তাহলে সেটা কি শুধু অর্থদণ্ড। কিছু কিছু ধারায় কারাদণ্ডও আছে, অর্থদণ্ডও আছে, বাট কারাবাস না দিয়ে দিচ্ছে কি অর্থদণ্ড। আর ইচ্ছা করলে কারাবাসের সাথে অতিরিক্ত হিসেবে কি দিবে? অর্থদণ্ড। তাহলে অর্থদণ্ড মোট কয় ভাবে দেওয়া যায়? 3 ভাবে দেওয়া যায়। যেমন নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দানের ক্ষেত্রে
বিবৃতিদাতা শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হবে। 171-এর এটা আমাদের বইতে, পুরাতন বইতে নাই। কথাটা হলো এরকম যে নির্বাচন সম্পর্কে যদি কেউ মিথ্যা বিবৃতি দেয়, তাহলে সেই বিবৃতিদাতার শাস্তি হবে কি? শুধু অর্থদণ্ড। অন্যদিকে 379 ধারায় চুরি অপরাধের জন্য কোনো ব্যক্তিকে 3 বছর পর্যন্ত কারাবাস দিতে পারে বা অর্থদণ্ড দিতে পারে, কি বা উভয় দিতে পারে। চুরির জন্য সাদা বলছে যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তার মানে এই জায়গায় ইচ্ছা করলে শুধু কারাদণ্ড দিতে পারে বা শুধু অর্থদণ্ড দিতে পারে, অথবা কি কারাদণ্ডও দিতে পারে, অর্থদণ্ডও দিতে পারে। অর্থাৎ 379 ধারায় আদালত যদি মনে করে কারাবাস দিবে না, বরং শুধুমাত্র অর্থদণ্ড দিবে, সেটাও কি সম্ভব। বা আদালত যদি মনে করে কারাবাসের সাথে অর্থদণ্ড দিবে, সেটাও কি সম্ভব। অন্যদিকে পেনাল কোড 1860-এর অনেক অপরাধের ক্ষেত্রে অন্য কোনো শাস্তি বা কারাবাসের সাথে অর্থদণ্ড প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। অপরদিকে অনেক অপরাধ আছে যেগুলোর ক্ষেত্রে কারাবাস এবং অর্থদণ্ড দিতেই হবে, কোনো অপশন নাই। ওই জায়গায় এবং শব্দটা বলা আছে, কি বলা আছে? এবং। যেমন দেখেন 302 ধারার খুনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড প্রদান করা কি বাধ্যতামূলক। আবার অর্থাৎ আদালত 302 ধারায় মৃত্যুদণ্ডের সাথে অর্থদণ্ড দিবে বা যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিবে। তাহলে আমরা এখানে এই আলোচনা থেকে কি পেলাম? আলোচনা থেকে যেটা পেলাম সেটা হলো যে কখনো কখনো কোনো ধারায় শুধু সাদাই আছে অর্থদণ্ড, কখনো কখনো কারাবাসের না দিয়ে দিতে পারে কি অর্থদণ্ড, কখনো কখনো কারাবাসের সাথে ইচ্ছা করলে অর্থদণ্ড দিতে পারে, আর কখনো কখনো কারাবাসের সাথে অর্থদণ্ড দিতেই বাধ্য। এই জায়গায় ওনার আর কোনো বিকল্প নাই, কারণ ওই জায়গায় কি শব্দ ব্যবহার করা হয়েছে? এই আর কি। তো শুধুমাত্র অর্থদণ্ডযোগ্য অপরাধ সমূহের তালিকা আপনাদের যাদের পুরাতন বই আহ, এটা নাই বা না থাকলে সমস্যা নাই। আমি আপনাকে এই তিনটা, শুধুমাত্র কারাদণ্ড কখন, মানে শুধুমাত্র সশ্রম কারাদণ্ড কখন, শুধুমাত্র বিনাশ্রম কারাদণ্ড কখন, বা শুধুমাত্র অর্থদণ্ড কখন, এই তিনটা যে ধারাগুলো গুরুত্বপূর্ণ, আমি একটা আলাদা শীট বানাই আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই। তো আপাতত আহ এখানে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হলো 137 ধারাটা একটু দেখেন। 137 ধারা, যে মাস্টারের অবহেলার কারণে বাণিজ্যিক জাহাজের দায়িত্ব হতে স্থল নৌ বা বিমান বাহিনীর কোনো পলাতককে গোপন করা হয়। যদি মানে আপনার মাস্টার মানে হলো যে জাহাজটা কি চালায় আর কি, তো মাস্টারের অবহেলার কারণে বাণিজ্যিক জাহাজের দায়িত্ব হতে স্থল নৌ বা বিমান বাহিনীর কোনো পলাতককে যদি গোপন করা হয়, তাহলে অনধিক সাজা কত? 500 টাকা। একইভাবে 154 ধারাটা দেখেন, যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই ভূমির স্বত্বাধিকারী বা অধিকারী এক না থাকলে সমস্যা নেই, আমি আপনাদের দিয়ে দিব, টেনশনের কিছু নাই। আপাতত কথা শুনেন। যা বেআইনি সমাবেশ কি আমরা সামনে পড়বো, 5 বা ততোধিক ব্যক্তি কোনো বেআইনি কাজ করলে সেটার বলে বেআইনি সমাবেশ। এখন মাসুদের জমিতে যদি বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু মাসুদ কোনো পদক্ষেপ নেই নাই, তাহলে মাসুদের এই জায়গা জরিমানা হতে পারে অনধিক কত টাকা? 1000 টাকা। তো এরকম অন্যান্য যা আছে এগুলো আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিব, সমস্যা নাই, এগুলো একটু আমরা পড়ে নিব। আর এখানে বিশেষ করে যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো, যে 171-এর এটা যদি আমরা একটু দেখি, নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি, নির্বাচন সম্পর্কে অবৈধ অর্থ, নির্বাচন খরচের হিসাব না রাখা। আপনি মনে রাখবেন যে নির্বাচন রিলেটেড কিছু হলেই ওই জায়গায় শুধু কি, শুধু অর্থদণ্ড, শুধু কি বলেন অর্থদণ্ড। এই আর কি। আর এই এতটুকুর জন্য এত শ্রম দেওয়ার কোনো মানে হয় না। আর বাকি যা আছে আমরা ইনশাল্লাহ পেরে যাব। সরাসরি আসে আমরা 63 দ্বারাই, অর্থদণ্ডের পরিমাণ। কারাদণ্ড সশ্রম নাকি বিনাশ্রম হবে, কোথায় বলেছে? 60 ধারায়। আর অর্থদণ্ড কত হবে, বেশি হবে না কম হবে, এটার ব্যাখ্যা দিয়েছে কত ধারায়? 63 ধারায়। 63 ধারায় বলেছে যে অর্থদণ্ডের পরিমাণ যে ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা নাই সেটা আদালত নির্ধারণ করবে, তবে কি হবে না, অত্যাধিক হবে না। অত্যাধিক হবে না মানে হলো, ধরেন গরু চুরির মামলা, গরুটার দাম হচ্ছে 50,000 টাকা। এখন ওই মামলায় যদি অর্থদণ্ড দেয়, 2 লাখ টাকা ডেফিনেটলি দিবে না, দিবে? দিবে না। আর তারপরে 2 লাখ টাকা দেওয়ার তো বিধান তার নাও থাকতে পারে। যেরকম প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে জরিমানা সর্বোচ্চ কত? 10,000। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত? 5,000। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত? শুধু জরিমানা অসীম দেওয়ার ক্ষমতা আছে দায়রা জজের। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কি যুগ্ম দায়রা জজ। আর ম্যাজিস্ট্রেটদের তো একটা রেস্ট্রিকশন আছে। আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিন্তু
নাই, উনি আবার কি যে কোনো দণ্ড দিতে পারে, অর্থদণ্ড। তো অর্থদণ্ডের কথা বলতে যদি কোনো ধারায় উল্লেখ থাকে ওইটার বেশি তো আর দিতে পারবে না। আর ধারায় যদি বলা থাকে যে মানে অর্থদণ্ড, তাহলে উনি ওনার যেটা যৌক্তিক মনে হয় সেটা দিবে, তবে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। তো দেখেন, আহ অর্থদণ্ডের পরিমাণ, যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সেই বিষয়ে কি থাকে না, উল্লেখ থাকে না, সেই ক্ষেত্রে আম, কোনো নির্দিষ্ট গোলদেন সীমা নাই, তবে কি হবে না, অত্যাধিক হবে না। ইংরেজিটা একটু আন্ডারলাইন করেন, আছে অবশ্যই বইতে। where no sum is expressed to which a fine may extend, the amount of fine to which the offender is liable is unlimited but shall not be কি excessive। কত ধারায় বলেছে? তাহলে যদি আপনাকে বলে কারাদণ্ড সশ্রম নাকি বিনাশ্রম, কত ধারা? 60 ধারা। অর্থদণ্ড কত হবে, কত ধারা? 63 ধারা। খেয়াল কইরা। যেমন দেখেন যে দণ্ডবিধি 302 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। 302 ধারায় অর্থদণ্ডের বিধান আছে, কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া হবে সেটার পরিমাণ কি উল্লেখ করা হয়নি। সুতরাং এই ক্ষেত্রে কত ধারা প্রযোজ্য হবে? 63 ধারা প্রযোজ্য হবে, এবং অর্থদণ্ডের পরিমাণ কি হবে না, অত্যাধিক হবে না। 171 ধারায় নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি দান অপরাধের একমাত্র শাস্তি অর্থদণ্ড, কিন্তু উক্ত ধারায় অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা হয়নি। ওই ধারায় একমাত্র শাস্তি বলছে অর্থদণ্ড, কিন্তু তথাপি ওই ধারায় অর্থদণ্ডের কোনো কি বলে নাই, পরিমাণ বলে নাই। সেহেতু 171 ধারার ক্ষেত্রে 63 ধারা প্রযোজ্য হবে, এবং অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে আদালত এমন অর্থদণ্ড আরোপ করবে সেটা যেন কি না হয়, অত্যাধিক না হয়। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন বিগত বছরের প্রশ্ন, যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সেই বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত, নির্দিষ্ট সীমা নাই, তবে কি হবে না, অত্যাধিক হবে না। তাহলে বাঁধন সাহেব বলেন তো, মইনুল সাহেব বাঁধন, যে 63 ধারার বিষয়বস্তু কি, মাত্র যেটা পড়লাম 63 ধারা, বলে ফেলেন। সোজা তো, বলে ফেলেন। নির্দিষ্ট কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই, সেক্ষেত্রে জরিমানা অত্যাধিক হবে। শুনেন, আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে আপনি যে কোনো ধারা পড়ার সাথে সাথে চেষ্টা করবেন এটা নিজের ভাষায় মনে মনে বারবার বলা, যে বইয়ের কথা যাই থাক না কেন আমি ওই ধারার সার অংশ নিজে মনে মনে বুঝছি কিনা, এবং যদি সময় থাকে বাসা বসে ওই জিনিসটা খাতায় লিখে ফেলবেন যে আমার ঠিক আছে কিনা। তো 63 ধারার মূল কথা হলো যে জরিমানাটা কি হবে। এটা ধারায় যদি কোনো নির্দিষ্ট জরিমানার কথা বলা না থাকে তাহলে আদালত যেটা যৌক্তিক মনে করে সেটা হবে, কিন্তু কি হবে না, অত্যাধিক হবে। আর ধারায় যদি 200 বলা থাকে তাহলে আদালত সর্বোচ্চ দিতে পারে এই কত, 200, 200-র বেশি কি পারবে? এই তো কথা। কত ধারায় বলছে? 63 ধারা। তো এখন আমরা চলে আসি অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস নির্ণয়। এখানে মোট 3টা জিনিস আছে। আমরা পড়ার আগে আমি একটু বলি, আপনারা একটু মনে করেন যে শুধু অর্থদণ্ড দিলে কারাদণ্ড কত হবে, 1। কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায় কারাবাস কত হবে, 2। আর যাবজ্জীবন কারাদণ্ড দিলে, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায় কারাবাসটা কি হবে। মোট 3 ধরনের হতে পারে। এখন একটু শুনেন, যদি কারাবাস প্লাস অর্থদণ্ড দেয়, মানে কারাদণ্ডও দিতে আবার কি অর্থদণ্ড দিয়েছে, তাহলে সেটা হিসাব করতে এর আগে আমরা পড়ছি ফৌজদারি কার্যবিধি 300, ফৌজদারি কার্যবিধি 33 ধারায়, কত ধারায়, 33 ধারায়। ফৌজদারি কার্যবিধি 33 ধারায় বলেছে যে যদি কারাবাসের সাথে অর্থদণ্ড দেয়, যদিও 33 ধারা নট অনলি কারাবাস অর্থদণ্ড প্লাস শুধু কারাদণ্ড অর্থদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা পরের কথা, বাট আপাতত মনে রাখেন যে যদি কাউরে কারাবাসও দেয় আবার কি অর্থদণ্ডও দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধি 33 এবং পেনাল কোডের 65 ধারায় বলতেছে যে ওই অর্থদণ্ডটা অনাদায়ে কি কারাবাস হবে সেটা দেখবে যে ওই ধারায় সর্বোচ্চ কি সাজা আছে, সর্বোচ্চ কি কি সাজা আছে, সেই সর্বোচ্চ সাজার কয় ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। যারা নতুন এসেছেন গোলাম কিবরিয়া আপনার উদ্দেশ্যে বলি, শুনেন, ধরেন চুরির সাজা 379 ধারায় চুরির সাজা আছে 3 বছর, এবং চুরির সাজা 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। এখন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি তো সাজা দিছে ধরেন 1 বছর,
কত বছর? এক উনি দিতে পারতো কত? 3 বছর। 3 বছর। দিছে কত? 1 বছর। এবং 10,000 টাকা জরিমানা করছে। 10,000 টাকা জরিমানা করার ক্ষমতা ওনার আছে কিনা বলেন? আছে। তো উনি রায়ে উল্লেখ করবে যে 10,000 টাকা অনাদায়ে, মানে 10,000 টাকা দেওয়ার সামর্থ্য তো অনেকের নাও থাকতে পারে, তাহলে ওই 10,000 টাকা অনাদায়ে আর কতদিন কারাদণ্ড ম্যাজিস্ট্রেট সাহেব দিতে পারবে? এটা হিসাব করতে হলে আমার লাগবে ফৌজদারি কার্যবিধি 33 আর দণ্ডবিধির কত? 65। ওই জায়গা বলছে ম্যাজিস্ট্রেট সাহেব দেখবে যে এই ধারায় সর্বোচ্চ সাজা কি। সর্বোচ্চ সাজা কত ছিল? 3 বছর। 3 বছরের 4 দিয়ে ভাগ করবে। 3 বছরের 4 দিয়ে ভাগ করলে হয় 9 মাস। কত মাস? 9 মাস। তাহলে ওই 10,000 টাকা অনাদায়ে উনি সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 9 মাস। তাহলে যদি কোনো আসামির টাকা পয়সা না থাকে তাহলে সে 1 বছর তো ভোগ করবেই, আর 1 বছরের সাথে এক্সট্রা ভোগ করবে কত? 9 মাস। মোট কত? 1 বছর 9 মাস। বুঝেন কিনা? এখন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডটা কতদিন হবে এটা বলেছে ফৌজদারি কার্যবিধি 33 ধারা, দণ্ডবিধির কত? 65 ধারা। তবে এখানে একটা কথা আছে, ফৌজদারি কার্যবিধির 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে দণ্ডবিধির 65 ধারা ম্যাজিস্ট্রেট প্লাস দায়রা আদালত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কি তানভীর, ফৌজদারি 33-এর সাথে দণ্ডবিধির 65-এর কি পার্থক্য তানভীর বলেন? পার্থক্য হচ্ছে 33 শুধু ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে প্রযোজ্য, আর 65 হচ্ছে যে কোনো ফৌজদারি কোর্টের ক্ষেত্রে। 65 ম্যাজিস্ট্রেট প্লাস দায়রা আদালত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন যদি যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, যদি না যাবজ্জীবন কারাদণ্ড দিলে অবশ্যই অর্থদণ্ড সেখানে থাকে, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডটা কি হবে সেটার ব্যাখ্যা দিয়েছে 57 ধারায়। কত ধারায়? 57 ধারায়। 57 ধারায় বলেছে যে যাবজ্জীবন কারাদণ্ডকে এখানে ধরবে কত হিসেবে? 30 বছর। 30 বছরের কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1। তাহলে বুঝেন কিনা, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে কত ধারা লাগবে? 33 65। ফৌজদারি 33, দণ্ডবিধির কত? 65। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে হিসাব করতে কত ধারা লাগবে? 57। যদি এখন যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে 57 কেন লাগবে আমি আগেই ব্যাখ্যা দিছি, একটু আগেই বলতে ব্যাখ্যা দিছি যে যাবজ্জীবন কারাদণ্ড যদি আমৃত্যু কারাদণ্ড হয় তাহলে আমৃত্যু কারাদণ্ড কয়দিন একজন লোক বাঁচবে এটা তো আমাদের জানা পসিবল না। তো সেই ক্ষেত্রে আইন প্রণেতারা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন যে এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ধরতে হবে কত? 30 বছর। আর 30 বছরের ভাগ দিবে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে হয় 7 বছর কত মাস? 6 মাস। এখন আবার যদি বলেন যে স্যার তাহলে এই 7 বছর যাবজ্জীবন কারাদণ্ড যদি আমৃত্যু কারাবাসী হয় তাহলে এই 7 বছর আবার ভোগ করবে কখন? মরে যাওয়ার পর কি লাশ ঝুলায় রাখবে 7 বছর 6 মাস? না। যদি কোনো ক্ষেত্রে তার যাবজ্জীবন কারাবাস কমায় 55 ধারা অনুসারে, তাহলে যতটুকু কমাইছে তার সাথে আবার যোগ হবে কত? 7 বছর 6 মাস। এ হলো ব্যাখ্যা, সিম্পল। তাহলে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে 33, ফৌজদারি 33 আর দণ্ডবিধির 65। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে দণ্ডবিধির কত? 57। আর যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড দিছে, কি দিছে? শুধু অর্থদণ্ড দিছে, তাহলে সেই ক্ষেত্রে ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কত হবে এটার ব্যাখ্যা বলছে কততে? 67 ধারায়। 67 ধারায় সবগুলাই পড়বো। 67 ধারায় বলেছে যে 2 মাস পর্যন্ত আপনার 50 টাকা পর্যন্ত 2 মাস, 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, আর 100 টাকার বেশি হইলে কত? অর্থাৎ যদি কেউ আদালত যদি কাউরে শুধু অর্থদণ্ড দেয় কারাদণ্ডের সাথে না, শুধু কি অর্থদণ্ড দেয়, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে সর্বোচ্চ কত হতে পারে? 6 মাস। সর্বোচ্চ 6 মাসের বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দিলে এখানে তো 75 তো আছে দেখা 57 ধরে এক এক চার্জ যা এটা তাহলে সব ঠিক আমরা নিছি না জি এক এক মানে স্যার হচ্ছে এক টাকা ই করব এর জন্য 65 থেকে নিচ্ছি। আপাতত 57ই মনে রাখেন, অত গভীরে যাওয়া লাগবে না। যাবজ্জীবন কারাদণ্ড 57 শেষ। ঠিক আছে। এই যে কার কথা শুনতে হইছে এই যে কার সরকার সরকার কার নাকি বিয়ে করতে তো বিয়ে দিয়ে দেন। আচ্ছা দেখেন, তো এখানে আমরা একটা জিনিস দেখি, অনাদায়ী অর্থদণ্ডের জন্য কারাবাস নির্ণয়। অনাদায়ী অর্থদণ্ড অর্থ হলো আদায় হয়নি বা বকেয়া অর্থদণ্ড।
আসামির উপর আরোপিত অর্থদণ্ড আসামি পরিশোধ করতে ব্যর্থ হলে বা অনাদায়ী থাকলে উক্ত অনাদায়ী অর্থদণ্ডের জন্য আসামিকে কারাবাস ভোগ করতে হবে। অর্থদণ্ড প্রধানত দুই ভাবে দেওয়া যায়, শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া যায়, বা কোনো আসামিকে, যেমন কোনো আসামিকে 500 টাকা অর্থদণ্ড দেওয়া হলো, আর অর্থদণ্ড দেওয়া যেতে পারে অন্য কোনো দণ্ড বাকি কারাবাসের সাথে। তো এখানে যে জিনিসটা আমরা মনে রাখতে হবে, প্রথমে এখানে চলে আসি 57 ধারা। দেখেন 57 ধারায় বলেছে যে, আচ্ছা তার আগে একটু পড়ি। দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় হিসাব করতে 57 ধারা, কারাবাসের কারাদণ্ডের কারাবাস সহ অর্থদণ্ডের ক্ষেত্রে কত ধারা? 65 ধারা। আর শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে কত ধারা? 67 ধারা। আচ্ছা, তো আমরা প্রথমে চলে আসি 57 ধারা। দেখেন, তো 57 ধারা এখানে যে কথা বলতেছে যে যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হলে এবং উক্ত অর্থদণ্ড পরিশোধে আসামি ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ে অর্থদণ্ডের জন্য কারাবাস হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর ধরে 4/1 দিয়ে কি করতে হবে? ভগ্নাংশ করতে হবে। তার মানে 30 বছর যদি ধরি, তাহলে 4/1 হয় কত? 7 বছর 6 মাস। এখন আলামিন সাহেবকে ধন্যবাদ, উনি আবার বলেছেন যে 57 ধারায় বলা আছে শুধু 30 বছরই, কিন্তু 4/1 করার বিষয় কিন্তু 57 ধারায় বলে নাই। ওই কথাটা আবার বলা আছে কততে? 65 ধারায়। সো আপাতত আমরা আমজনতা যারা কম বুঝি, 57 ধারা মনে রাখলেই হবে। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, হিসাব করতে লাগতেছে কত? 57। 57তে বলছে শুধু কত? 30 বছর। আর 4/1 যে 1 করতে হবে, এটা আবার বলছে কততে? 65-তে। আচ্ছা, অপরদিকে অর্থদণ্ড সহ কারাবাস। দেখেন, এই মিতা কি বুঝেন নাই? আচ্ছা, অর্থদণ্ড সহ কারাবাস অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য কারাবাস কত? 65। যে ক্ষেত্রে কোনো অপরাধের শাস্তি কারাবাস সহ অর্থদণ্ডের বিধান থাকে, সেই ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে, অর্থাৎ অনাদায়ী কারাদণ্ডের জন্য কারাবাস হিসাব করার ক্ষেত্রে 65 ধারা প্রযোজ্য হবে। এবং যে ধারার অধীন কারাবাস দেওয়া হয়েছে, উক্ত ধারায় সর্বোচ্চ 4/1 অর্থদণ্ড অনাদায়ী কারাবাস দেওয়া যেতে পারে। 65 ধারার বিধান দেখেন যে, যে ক্ষেত্রে অপরাধী কারাবাস এবং আন্ডারলাইন কেন অর্থদণ্ডে দণ্ডিত হয়। 65 ধারা প্রযোজ্য কখন? আর এখানে তো আবার কারাবাস হয়নি। অর্থদণ্ড। কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড অর্থদণ্ড হয়। যা কই তাই বুঝেন, বেশি বোঝার কাজ নাই। যে জায়গা বলতেছি সে জায়গা বুঝেন। কিন্তু অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত অপরাধীকে উক্ত অপরাধের জন্য নির্ধারিত কত? সর্বোচ্চ কারাবাসের 4/1 কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। কত দ্বারা? 65 দ্বারা। তো এখানে একটা উদাহরণ যদি আমরা একটু পড়ি, দেখেন যে দণ্ডবিধির 392 ধারায় দস্যুতার শাস্তি হলো, যে ব্যক্তি দস্যুতা সংগঠন করে 10 বছর সশ্রম কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। কোনো আসামিকে যদি 392 ধারা অনুসারে দস্যুতার জন্য 6 বছরের কারাবাস এবং 2000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, এবং আসামি যদি আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাবাস কত হবে সেটা নির্ণয় করতে হলে কত ধারা লাগবে? 65 ধারা প্রযোজ্য হবে। কারণ 392 ধারায় দস্যুতার শাস্তি কারাবাস এবং অর্থদণ্ড উভয়। এই ক্ষেত্রে অনাদায়ী কারাদণ্ডের জন্য কারাবাস হিসাব করতে 392 ধারায় দস্যুতার জন্য সর্বোচ্চ কারাবাস কত? 10 বছর। তাহলে ওই 2000 টাকার জন্য কত বছর এক্সট্রা কারাদণ্ড দিতে পারে? এই জায়গায় আমি দেখবো দস্যুতার সাজা সর্বোচ্চ কত? 10 বছর। 10 বছরে ভাগ দিব কত দিয়ে? 4 দিয়া। তাহলে 392 ধারায় অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কত? 2 বছর 6 মাস। তাহলে আগে তো 6 বছর দিছেই, আর অর্থদণ্ড অনাদায়ে এক্সট্রা আরো ভোগ করবে কত? 2 বছর 6 মাস। আদালত এর কম দিতে পারবে, কিন্তু কি তো দেখি বিথিকা বলেন যে দণ্ডবিধির 65 ধারা আর ফৌজদারি কার্যবিধির যে 33 ধারা, এই দুইটা ধারার ভিতরে আমি একটু পার্থক্যই আছে, একবারও বলছি। একটু বলেন সে পার্থক্যটা কি? ম্যাজিস্ট্রেট শুধু কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী না বিচারিক? বিচার। আর আর 65 ধারা হলো ম্যাজিস্ট্রেটও আছে আর সকল আদালত আলাদা দায়িত্ব আছে। ধন্যবাদ পারছেন। দেখেন, তো জেনে রাখা ভালো। যদি আমরা একটু দেখি যে 65 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে অপরাধটি অর্থদণ্ড সহ কারাদণ্ডযোগ্য অপরাধ। অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত যে কারাবাস আরোপ করে
তা অপরাধীকে উক্ত অপরাধের জন্য যে দণ্ডে দণ্ডিত করা যেতে পারে যে কোনো বর্ণনার হতে পারে গোল্ডেন সশ্রম অথবা বিনাশ্রম। 66 দ্বারাই বলতেছে যে আপনার 65 দ্বারাই যে কারাদণ্ডটা দিচ্ছে ওই কারাদণ্ডটা সশ্রম নাকি কি হবে বিনাশ্রম, এটা বলেছে কত ধারায়? 66 ধারায়। এটা সশ্রমও হতে পারে, এটা কি বিনাশ্রমও হতে পারে। অর্থাৎ 66 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধী কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হয় এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কোনো কারাদণ্ড প্রদান করা হয়, যে কারাদণ্ড প্রদান করা হয় গোল দিবেন, সেটা সশ্রমও হতে পারে আবার কি বিনাশ্রমও হতে পারে। বুঝেন নাই বোধহয়? এই মাসুদ বলেন তো 66 ধারায় কি বলছে মাসুদ? 66 টাকা বলছে ওই যে আপনার আহ, অর্থদণ্ডের সাথে যে কারাদণ্ড দিবে, হুম 67 টাকা একটা অর্থদণ্ডের সাথে কারাদণ্ড দিবে, 67 কে 65 টাকায় 65 ধারায় যে কারাদণ্ড, ওই কারাদণ্ডটা অর্থদণ্ডটা তো দেব না। এই ক্ষেত্রে শাস্তি কিভাবে নিরূপণ হবে? এই ক্ষেত্রে আহ সশ্রম না বিনাশ্রম হবে, এই কথাটা বলা হয়েছে 66 ধারায়। শেষ সশ্রম হতে পারে, হ্যাঁ সশ্রম হতে পারে আবার কি বিনাশ্রম হতে পারে, এই কথাটা বলছে কত ধারায়? 66 ধারায়। ধন্যবাদ। আর মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আরোপিত অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হয় না। যদি মৃত্যুদণ্ড পরিশোধ না করে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি হতে কি করা হবে? আদায় করা হবে। মৃত্যুদণ্ড অনাদায়ে কারাদণ্ড কেমনে দিবে? তাহলে তো লাশ ঝুলাই রাখতে হবে নাকি, মমি করে রেখে দিতে হবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ধরনের দণ্ড অনাদায়ে, কোন ধরনের দণ্ডের সাথে অর্থদণ্ড দিলে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড হয় না, কি বলেন? মৃত্যুদণ্ড। তো এখন আমরা চলে আসি, কি হয়েছে আপনাদের সমস্যা কি? কারণ দরকার, কারণ দরকার না এই যাদের দরকার তারা এক পাশে বসেন, সেটা আমিও যাদের দরকার না তারা আর এক পাশে বসেন। এটা আমি কত আপনাদের গরমের জন্য ব্যবস্থা করা হয়েছে, এখন আপনাদের যদি সমস্যা হয় দেখেন, দেখেন 64, 65 ও 66 ধারার মধ্যে পার্থক্য অলরেডি আমরা 65, 66 ধারায় কি আছে অলরেডি আমরা এটা কি জেনে গেছি, বুঝতে পারছেন? 65, 66 ধারায় কি আছে অলরেডি কি বলেন জেনে গেছি। দেখেন 64 ধারা অনুসারে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কারাবাস প্রদান করতে পারবে, এই কথা বলতে 64 ধারায়। 64 ধারায় বলছে যে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত কি দিতে পারবে? কারাবাস দিতে পারবে। না থাকলে সমস্যা নাই, না না লেখা লাগবে না। কিন্তু উক্ত কারাবাসের মেয়াদের সীমা কত হবে সেটা বলছে কততে? 65। আর একবার যদি কারাবাস দিয়ে ফেলে সেটা সশ্রম নাকি বিনাশ্রম হবে সেটা বলতে কততে? 66-তে। এই হলো আপনার 64, 65, 66। আপনাদের বইতে 65, 66 আছে, যেটা নাই সেটা হলো 64। 64-তে বলছে যে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস দিতে পারে, এটা হলো 64, আর কিছু না। অর্থদণ্ড অনাদায়ে কারাবাস দিতে পারে, লেখা লাগার দরকার নাই। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা 4/1 বেশি হবে না। অপরাধের কি সর্বোচ্চ শাস্তির দণ্ডবিধির কত দ্বারা? 65 দ্বারা। দণ্ডবিধির 65, 67 বলেন নেই। দেখেন তো এখন আমরা চলে আসি এই আমাদের 67 দ্বারা। দেখেন আসামি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস। যখন কোন আসামিকে শুধু কি দেওয়া হয়? অর্থদণ্ড দেওয়া হয়, এবং সে যদি ওই অর্থদণ্ড পরিশোধ করতে না পারে বা সে যদি ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে তার কি সাজা হতে পারে, এই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে কত ধারায়? 67 ধারায়। দেখেন দণ্ডবিধির 67 ধারায় বলা হয়েছে যে যদি অপরাধটি শুধুমাত্র অর্থদণ্ডে শাস্তিযোগ্য হয়, এমন অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস আরোপ করে গোল দিবেন সেটা কি হবে? বিনাশ্রম হবে। অর্থাৎ আদালত যখন শুধু অর্থদণ্ড দেয় এবং ওই অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা দিবে এই কারাদণ্ডটা হবে কি বিনাশ্রম। এই বিনাশ্রম যে হবে কত ধারায় বলেছে? 67 ধারায় বলেছে। দেখেন আসামি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাস প্রদত্ত হলে উক্ত কারাবাসের
মেয়াদ নিম্নলিখিত হারে নির্ধারিত হবে, যথা 50 টাকার অধিক না হলে অনধিক কত 2 মাস। যদি কাউকে 50 টাকা জরিমানা করে, তার 50 টাকা দিতে যদি সে ব্যর্থ হয়, তাহলে কারাদণ্ড হবে কত 2 মাস। যদি কাউরে 100 টাকা পর্যন্ত দেয় তাহলে কত 4 মাস, কিন্তু ফিক্স না, সর্বোচ্চ 4 মাস, অনধিক মানে সর্বোচ্চ। অন্যান্য ক্ষেত্রে বা অর্থদণ্ডের পরিমাণ 100 টাকার বেশি হইলে কত সর্বোচ্চ কত বলেন। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ কারাবাস হতে পারে কত 6 মাস, এবং এই 6 মাসটা কি হবে সশ্রম নাকি বিনাশ্রম। শুনেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে 58 ধারায় বলছে, কত ধারায় 58 ধারায় বলছে 6 সপ্তাহ, মানে 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। দেওয়ানি মামলার ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত কত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। এটা হলো দেওয়ানি কারাগার। কি বলেন, দেওয়ানি কারাগার। সিভিল প্রিজন আর ফৌজদারি কারাগার এক জিনিস না। তো আমার এখানে আহ দণ্ড, মানে ফৌজদারির ক্ষেত্রে শুধু অর্থদণ্ড অনাদায়ে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, আর 100 টাকার বেশি হলে কত 4 মাস। আর দেওয়ানির ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত কত 6 সপ্তাহ, 50 টাকার বেশি হইলে 6 মাস। 58 ধারা, ঠিক। সুতরাং দেখেন, সুতরাং যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আদালত সর্বোচ্চ কয় মাসের কারাদণ্ড দিতে পারে 6 মাসের। তো এই যে এই ব্যাখ্যা আমি পড়লাম না, অনেক ধারা আছে যে সকল ধারায় শুধু অর্থদণ্ড কত বলেন, মানে শুধু অর্থদণ্ড, এবং ওই অর্থদণ্ড যদি পরিশোধ করতে না পারে তাহলে কারাদণ্ডটা হবে কি বিনাশ্রম, সর্বোচ্চ কত। এখন আমরা একটু চলে আসি যে 65, 66 এবং 67 ধারার মধ্যে পার্থক্য ইতিমধ্যে জানি, যে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে, এই ব্যাখ্যাটা দিয়েছে 65-তে। আর 65-তে যে কারাদণ্ডটা দিয়েছে সেটা সশ্রম ও বিনাশ্রম হতে পারে, এটা বলেছে কততে 66-তে। আর শুধু অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডটা কি হবে, কতদিন হবে, সেই ব্যাখ্যাটা দিয়েছে কত 67-তে। এবং শুধু অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে এটা কি হবে এটাও কততে 67। তো এটাও আমি পড়তেছি না, একটু পড়ে নিয়েন আপনারা, শুধু জেনে রাখা ভালো। দেখেন, 67 ধারা অনুযায়ী যখন কোনো অপরাধ শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হয়, তখন অর্থদণ্ড পরিশোধ না করার জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে কত 6 মাস। দেওয়ানি মামলা হলে কত, দেওয়ানি মামলা হইলে 50 টাকা পর্যন্ত কত 6 সপ্তাহ, 50 টাকার বেশি হইলে কত 6 মাস। জি। তো বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন বিগত বছরের প্রশ্ন, যে যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে, একমাত্র শাস্তি যদি জরিমানা হয়, জরিমানা অনাদায়ে যে দণ্ডটা হবে সেটা কি হবে বিনাশ্রম। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, কি বলেন শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড কতদিন 6 মাস। আর যদি বলে 100 টাকা পর্যন্ত কত সিপিসিতে লেখছে একজন 50+ হলে কত হবে, সিপিসিতে তো 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, এক্সাক্ট 50 হলেও কত 6 সপ্তাহ, আর 51 টাকা হইলেই কতদিন 6 মাস 6। আচ্ছা, আমরা একটু 2 মিনিটের বিরতি, তারপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা জানলাম যে শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে যে কতদিন কারাদণ্ড হতে পারে এটা বলেছে কত ধারায় 67 ধারায়, এবং 67 ধারায় যে কারাদণ্ডটা হবে সেটা কি বিনাশ্রম। এখন 68 এবং 69 ধারা, 68 ধারায় বলেছে যে যদি আপনি কারাদণ্ড ভোগ করেন, অর্থদণ্ড যদি দিয়ে দেন, কারাদণ্ডের সাথে সাথে কি বাতিল। আর ধরেন আপনারে 1 মাসের জন্য, সরি মানে 100 টাকার জন্য 4 মাস কারাদণ্ড দিছে, কয় মাস 4 মাস। এখন আপনি যদি 100 টাকা দিয়ে দেন তাহলে ওই কারাদণ্ডটা কি বাতিল, আর খাটা লাগতেছে না। এটা বলছে 68-তে বলছে যে আপনার যে কারাবাস, যে অর্থদণ্ড অনাদায়ে যে কারাবাসটা দিতে, আপনি যদি অর্থদণ্ড দিয়ে দেন তাহলে আপনার আর কারাবাস ভোগ করার দরকার নাই, আপনি দিয়ে দিচ্ছেন অথবা আপনার কাছ থেকে আদায় করে নিছেন।
আপনি দিতে পারেন অথবা কি আপনার কাছ থেকে আদায় করে নিছে, এটা হলো কত 68। 68। আর 69 দ্বারাই বলছে যদি আনুপাতিক হারে দেন বা আনুপাতিক হারে আদায় করেন তাহলে আপনার আনুপাতিক হারে কমবে। এটার অর্থ কি? 100 টাকার জন্য যদি 4 মাস দেয় তা আপনি 100 টাকা দিতে পারেন নাই, 50 টাকা দিচ্ছেন, তাহলে 2 মাস বাতিল, আর খাটা লাগবে কত 2 মাস। এটা বলছে কত ধরে 69। তাহলে 68 বলছে যে কারাদণ্ড হইছে সেই টাকা দিয়ে দিলে কারাদণ্ড কি বাতিল। আর 69 বললো কি পুরোটা দিতে পারেন নাই, আনুপাতিক হারে দিলে আনুপাতিক হারে বাতিল। ঠিক আছে, 68 আর 69 বুঝতে পারছেন? একটু পড়ি দেখেন। আহ অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল, টার্মিনেশন অফ ইমপ্রিজনমেন্ট অন পেমেন্ট অফ ফাইন। অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা কি হবে বাতিল হবে যখন অর্থদণ্ড পরিশোধ করা হয় বা আইনি প্রক্রিয়া, আন্ডারলাইন করেন, পরিশোধ করা হয় অথবা আইনি প্রক্রিয়ায় আদায় করা হয়। অর্থদণ্ড পরিশোধ করা হয় মানে যে আসামি স্বপ্রণোদিত হয়ে দিয়ে দিছে, আর আইনি প্রক্রিয়ায় আদায় করা হয় মানে কি? রুবেল বলেন তো, আইনি প্রক্রিয়া আদায় করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? কে বলবেন না দেখি মনে আছে কিনা, কালকে পরীক্ষা। ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন কোথায় আছে, কত ধারায় আছে বলেন? কত 86? কত 86 বলেন? 386 ধারায়। রুবেল কয়টা পদ্ধতি আছে বলেন? কেউ বলেন না। তানভীর কয়টা পদ্ধতি আছে? কয়টা? 3টা। কয়টা পদ্ধতি কয়টা? 3টা বললেন যে 2টাকে কি বলেন? পড়াশোনা কি করেন এখন? তো যাদের ধরেন মহিলা যারা আছেন আপনারা, এই থামেন, আপনারা এই জায়গায় কয়েক শ্রেণীর লোক আছে, কয়েক শ্রেণীর লোকের মাঝে ধরেন আপনারা যারা মেয়েরা আছেন, মহিলারা আছেন, আপনারা অনেকে চাকরিজীবী, সংসার সামলান, তারপরে অনেক কষ্ট করে জায়গা পড়তে আসেন, এলো এক শ্রেণী। পুরুষদের মধ্যে আছে যে অনেকে চাকরি করে কোর্টে যান বা চাকরি করেন তারপরে পড়াশোনা করতে আসেন। আর একজন আছেন হলো এক শ্রেণী আছেন যে এদের কোনো কাম কাজ নাই, এদের প্রধান কাজই হলো কি পড়ালেখা করা। তার ভিতর কিন্তু তানভীর আপনি পড়েন। আপনি যদিও কোর্টে যান, তবে কোর্টে যায় ডেফিনেটলি ওই কোর্টের টাকা দিয়ে আপনার মানে কিছু চলে না, ওটা আপনি এমনি যান ধরে নেই। তাহলে আপনি একজন ফুল টাইম স্টুডেন্ট, আপনি কেন এটা পারবেন না? আপনি কি মানে আপনার হচ্ছেটা কি বলেন তো? আমি তো এটা পড়াইছি, আপনার যদি আপনার তো বেশি পড়া লাগবে না। আমার পড়তে না আসতে করলে আমি লেকচার দেখবো, লেকচার না দেখতে ইচ্ছে করলে শুনলাম, কিন্তু পড়াশোনাটা তো চালাই যেতে হবে। এখন যদি আপনি এটা মনে না পড়ে, 386 দ্বারা বারবার আমি বলছি না যে 2টা পদ্ধতি আছে। আদালত স্বয়ং প্রয়োগ করতে পারে অস্থাবর সম্পত্তি, আর জেলা কালেক্টরকে নির্দেশ দিতে পারে স্থাবর অস্থাবর উপায়, এবং জেলা কালেক্টরকে যদি নির্দেশ দেয় এটা কি হিসেবে গণ্য হবে? তো এটা এখন মনে না থাকা মানে হলো আপনি এখনো পাশের জন্য যোগ্য হন নাই, এখনো সিরিয়াস হয়ে যান, আজকে থেকেও সম্ভব। কারণ আমি তো আপনাদের ওই বেয়াদ দিয়ে তো পাশাই ভারতই পারতেছি না, তাইলে ভালো হইতো আর কি। তো দেখেন, তাহলে জরিমানার ঠিক অংশ পরিশোধ করলে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে, আন্ডারলাইন করবেন, তা আনুপাতিক হারে বাতিল করতে পারে। ধারা কত? তাহলে এই আমাদের ইয়া বলেন, এই রথিন সাহেব বলেন, 68 আর 69 মধ্যে পার্থক্য কি? দ্রুত বলেন। যে পরিমাণে জরিমানা করা হবে সেটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই সাজা মওকুফ হয়ে যাবে। আর 69 বলা হচ্ছে যেটা জরিমানা করা হচ্ছে আদালত করছে, ও যদি অর্ধেক দিয়ে দেয় মানে আনুপাতিক হারে পরিশোধ করে তাহলে শাস্তিও আনুপাতিক হারে কম। ধন্যবাদ। 68 পুরো দিয়ে দিছে, আর 69 কি আনুপাতিক হারে দিছেন, আনুপাতিক হারে মওকুফ হবে। আচ্ছা, সলিমুল্লাহ বলেন। সলিমুল্লাহ
শুধু অর্থদণ্ড কয় কিস্তিতে দেওয়া যায় বলেন, মানে কোথায় বলা আছে বলেন? অর্থদণ্ড পরিশোধ করা যায় 3 কিস্তি বললেন, কোথায় বলা আছে? বলবেন না কেউ, কোথায় বলা আছে বলেন? বলে দিয়েছে 388। প্রতি কিস্তির মেয়াদ হবে কত? 30 দিন। 388 দ্বারা শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন, তো আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, এখনো এতদিন যে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন এখনো চেষ্টা করলে সম্ভব। বুঝতে পারছেন? এখনো সম্ভব। যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের নির্দিষ্ট সীমা নাই, তবে কি হবে না, অত্যাধিক হবে না। দণ্ডবিধির কত ধারায় বলেছে? 63 ধারায়। তো ওই জায়গাতে প্রশ্ন টশ্ন আছে, এগুলা ইনশাল্লাহ পারবেন। তো এগুলা আর আমি বিস্তারিত ওই জায়গায় পড়তেছি না, এগুলো স্কিপ করে যাচ্ছি। সরাসরি চলে আসি 70 ধারা। দেখেন 70 ধারা, ধারা 70, অর্থদণ্ড আদায়ের সময়সীমা, লিমিটেশন অফ লেভি অফ ফাইন। দণ্ডাজ্ঞা প্রদানের পরবর্তী গোল দিবেন 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য। যদি দণ্ড দেওয়া হয়, এই অর্থদণ্ড আদায়যোগ্য কত বছরের মধ্যে? 6 বছর। যদি অপরাধী 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, তাহলে উক্ত দণ্ডের মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড আদায়যোগ্য। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে ধরেন একজন ব্যক্তিরে চুরির সাজা দিছে 1 বছর এবং 10,000 টাকা জরিমানা, এবং ওই 10,000 টাকা জরিমানা অনাদায় ধরেন কোনো কারাদণ্ড দেয়নি, তাহলে ওই 10,000 টাকা আদায় করবে কয় দিনের মধ্যে? দণ্ড প্রদানের কত দিনের মধ্যে? 6 বছর। এখন অনেকে আবার প্রশ্ন করেন যে স্যার, ওই 1 বছর খাটার পরে 6 বছর, নাকি যেদিন দণ্ড দিল সেদিন থেকে 6 বছর? যেদিন রায় দিছে সেদিন থেকে কত বছর? 6 বছর। বুঝতেন? এখন কখনো কখনো 6 বছরের বেশি সময়ও প্রযোজ্য। কিভাবে? একজন ব্যক্তিকে দস্যুতার জন্য ধরেন 10 বছর কারাদণ্ড দিছে। কয় বছর? 10 বছর। তাহলে অর্থদণ্ড আদায় করবে কয় বছরের মধ্যে? 10 বছরের মধ্যে। বুঝেন কিনা? নর্মালি হচ্ছে 6 বছর, তবে যদি কখনো কয় বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়, 6 বছরের বেশি, তাহলে ওই বেশি সময়ের মধ্যেও আদায় করা যাবে। কত দ্বারা? 70 দ্বারা। মিতা কি জিজ্ঞেস করছেন আবার বলেন মিতা। জি জি, 3 বছর সাজা খাটে যদি বেরো হয়ে যায়, তথাপি যেদিন দণ্ড দিছে সেদিন থেকে কয় বছরের মধ্যে? 6 বছরের মধ্যে আদায়যোগ্য। আশা করি বুঝতে পারছেন, জেনে রাখা ভালো। কারাবাস কালে আদায়যোগ্য অর্থদণ্ড অপরাধীর গোল দিবেন মৃত্যু হলেও সম্পত্তি কি হবে না, দায় মুক্ত হবে না। যদি কারাবাস কালে ওই লোক ধরেন মারা গেছে, তাও সেটা কি হবে না, দায় মুক্ত হবে না। এই ওমর ফারুক সাহেব বলেন অ্যাবেটমেন্ট অফ আপিল কোথায় আছে বলেন? অ্যাবেটমেন্ট অফ আপিল সুমন সেন কোথায় আছে? 431 ধারা। অ্যাবেটমেন্ট শব্দের অর্থ কি? বাতিল। একটা আপিল কখন বাতিল হয় বলেন? আসামি মৃত্যুতে বাতিল হয়। কখন? আসামি মারা গেলেও বাতিল হয় না। অর্থদণ্ডের ক্ষেত্রে আসামি মারা গেলেও কি বাতিল হয় না। ঠিক একই ভাবে কারাদণ্ড দিছে, রায়ে মারা গেছেন, ওইটুক বাতিল, কিন্তু অর্থদণ্ড কিন্তু বাতিল হবে না। অর্থদণ্ড কিন্তু ঠিকই আপনাদের সম্পত্তি আছে সে জায়গা থেকে কি আদায় করা হবে। এখন কেউ আবার যদি বলেন যে আমার আসামির যদি কোনো সম্পত্তি না থাকে, কোনো সম্পত্তি কি না থাকে, না থাকলে ভবিষ্যতে যখন হবে তখন আদায় করা হবে, আপনার কোনো ছাড় নাই। দেখেন, অর্থাৎ কি বুঝবে কিভাবে, তাই কি কথা? হবে হবে তো ঠিক আছে স্যার, ছেলে মেয়ে নাতি পুতি কেউ বংশ বংশ তো কি মেরে স্যার, আমার কোনো ভাই নেই, কেউ ভাই। আপনার গ্রামে যদি একটা অপরাধ হয়, আইন শৃঙ্খলা বাহিনী বোঝে কিভাবে বলেন? এটা না বলছি না, ওটা বলছি না, মনে করেন নিবংশ হয়ে গেল, কিচ্ছু থাকলো পৃথিবীতে, তারপরে
তারপরে নির্মাণ না তার গৌরী ধরে নিয়ে যাবে। কিচ্ছু থাকবে না। আপনার যদি কিচ্ছু নাই। আচ্ছা, যদি কিছু নাই থাকে তাইলে তো আর কিছু করার নাই। দেখেন, অর্থাৎ অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি হতে কি হবে, আদায়যোগ্য হবে। আমরা এখানে একটু 72 ধারাটা পড়বো। দেখেন 72 ধারাটা, যে ক্ষেত্রে রায়ে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে একটি অপরাধে অভিযুক্ত, রায় উল্লেখে বলছে যে কোনো ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে একটার জন্য কি অভিযুক্ত, কিন্তু কোন অপরাধে অভিযুক্ত তা কি সন্দেহপূর্ণ। সে চুরি করছে নাকি বিশ্বাসভঙ্গ করছে না চোরাই মাল নিছে কনফার্ম, বা কোনটা করছে এটা আদালত বুঝতে পারতেছে না। সেই ক্ষেত্রে সকল অপরাধের জন্য একই শাস্তির বিধান না থাকলে, যেরকম সকল অপরাধের জন্য একই শাস্তির বিধান কি তাই উক্ত ব্যক্তি দণ্ডিত হবে যে অপরাধের জন্য বল দিবেন সর্বনিম্ন শাস্তির বিধান আছে সেই ধারায় 72 ধারায় বলতেছে যে একজন ব্যক্তির কে সাজা দেওয়ার সময় আদালতের যদি মনে হয় যে সে কোন অপরাধ করতে আদালত বুঝতে পারতেছে না, অপরাধ একটা করছে কিন্তু কোনটা করতে আদালত বুঝতে পারতেছে না, তাহলে ওই যতগুলো নিয়ে সন্দেহ হয়েছে ওই সবগুলোর মধ্যে যেটাই কম সাজা সেটাই সাজা দিবে। এটাই বলেছে কত ধারায়, 72 ধারায়। ওটা একটু ঠেলে দেন বরকত লিমিট কত ধারায়, 72 ধারা। এখন দেখি এই আশরাফুল, আশরাফুল বলেন যে চার্জ গঠনের ক্ষেত্রে যদি সন্দেহ থাকে এই বিধান কথা কত কেউ বলবেন না, কত ধারায় আছে, 236 ধারায় কি বলছে বলেন। কোন ধারায় চার্জ গঠন করতে গেছে সন্দেহ হচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 236 ধারায় চার্জ গঠন করবে। কোনটায় চার্জ গঠন করবে, 36 কোনটায়, ওনার বলতে দেন, আর কেউ বলবেন না, আর বললে টাকা দিবেন। এতক্ষণ যা বলছেন বলছেন, যে কথা বলবেন 100 দিবেন বলেন। 36 বলছে যে যদি অনেক সন্দেহ আছে কোনটায় চার্জ গঠন হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আদালত মনে করে যে না ওই জায়গায় যে কোনো দুটো মিলও চার্জ গঠন করতে পারে একটা মিলও চার্জ গঠন করতে পারে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 236 ধারায় বলেছে আদালত যখন চার্জ গঠন করবে চার্জ গঠনের সময় ওনার যদি সন্দেহের সৃষ্টি হয় যে কোনো ব্যক্তি চুরি করেছে নাকি বিশ্বাসভঙ্গ করেছে নাকি চোরাই মাল গ্রহণ করেছে নাকি প্রতারণা করেছে, চারটার যে কোনো একটা নিয়ে ওনার সন্দেহ হচ্ছে, তাহলে আদালত ইচ্ছা করলে চারটা ধারায় চার্জ গঠন করতে পারে অথবা যে কোনো একটাই। এটা বলেছে 236 ধারায়। আর দণ্ডবিধির 72 ধারায় কি বললো, দণ্ডবিধির 72 ধারায় বললো যে সাজা প্রদানের সময় মনে হচ্ছে যে উনি এটা করছে অথবা ওইটা করছে, কিন্তু এই ক্ষেত্রে যদি সন্দেহ হয় তাহলে সর্বনিম্ন যেটাই সাজা আছে সেই সাজা দিবে। এটাই বলছে কত, 72। এই গণেশ সাহেব, জাজমেন্ট ইন অল্টারনেটিভ কত ধারায় আছে বলেন, বলবেন না কেউ। জাজমেন্ট ইন অল্টারনেটিভ কত ধারায় আছে বলেন, বলবেন না কেউ। আরিফ সাহেব কত ধারায় আছে, বই তো উল্টোতে পারেন নাই কারণ আজকে ফৌজদারি বই আনেন নাই, বলেন। কেউ বলেন না, ওনার বলতে দেন। আপনি বিথিকার হেল্প নিতে পারেন, হেল্পলাইন আছে। বিথিকা বলেন, বিথিকা জাজমেন্ট ইন অল্টারনেটিভ ফৌজদারি কার্যবিধি কত ধারায় আছে। আচ্ছা, কেউ বলবেন না, কেউ বলবেন না, বরকত বলেন। হ্যাঁ, বলেন বলেন কত বলেন, 367-3 নাকি, 367-3। এবং এই জাজমেন্ট ইন অল্টারনেটিভ মানে বিকল্প পদ্ধতিতে রায় দিতে পারে কোন আইনের অধীন অপরাধের ক্ষেত্রে, দণ্ডবিধির অধীন দুইটা ধারা অথবা একটা ধারার দুইটা অংশ। আলাদা পেজই আপনাদের দিছিলাম, মনে আছে কিনা। তো তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন 1 নং প্রশ্ন, কোন
কোন আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয় কি হবে? আরোপিত অর্থদণ্ড মানে কি হবে বলেন? তার সম্পত্তি থেকে কি আদায় করা যাবে। এই অর্থদণ্ড কিন্তু অ্যাবেইট হবে না, অ্যাবেইট হবে না। 2 নম্বর প্রশ্ন দেখেন, দণ্ডাদেশ প্রদানের কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? কত বছর? দণ্ডাদেশ প্রদানের 6 বছরের মধ্যে। 3 নম্বর দেখেন, অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায়? কত বছর? 6 বছর। সবসময় কি 6 বছর? কখনো কখনো 6 বছরের কি বলেন বেশি হতে পারে। কখন? দণ্ডটাই বেশি। এখন এই লোকটা কি মরে গেলি তারা পর্যন্ত নাকি মরার 6 বছর, মানে দণ্ডাদেশে 6 বছর। দেখেন 1 নম্বর প্রশ্ন দেখেন, কারাবাসকালে অপরাধী মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ড কি হবে? মওকুফ কি হবে বলেন? মওকুফ হবে না। মৃত ব্যক্তির সম্পত্তি থেকে আদায় করা। তো নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট, এটা হলো যে যখন কোনো ব্যক্তিকে সশ্রম কারাবাস দেওয়া হয়, কি দেওয়া হয়? সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, তখন আদালত উল্লেখ করে দিতে পারে যে সে এই সশ্রম কারাবাসের মধ্যে এতদিন সে নির্জনে থাকবে। নির্জনে থাকবে মানে হলো তাকে একা রাখা হবে, কোনো প্রকার জনসাহায্য ব্যতীত। সাধারণত কারাগারে ওই কয়েদির সাথে অন্যান্য লোকজনও থাকে, কিন্তু নির্জন কারাবাস মানেই হলো ওই সশ্রম কারাবাসের একটা নির্দিষ্ট সময়কাল সে একা একা থাকবে, এবং এটা অন্ধকারাচ্ছন্ন ঘরেও হতে পারে। যারা ইংলিশ সিনেমা দেখেন দেখবেন যে ও সকল সিনেমায় প্রায়ই নির্জন কারাবাস দেওয়া হয় কাউকে। তো এই নির্জন কারাবাস সম্পর্কে আমাদের আলোচনা করেছে 73 আর কত 74 ধারায়। আমরা একটু পড়ি, দেখেন যে নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট বা সলিটারি ইমপ্রিজনমেন্টের অর্থ। নির্জন কারাবাস অর্থ হলো যে অবস্থায় দণ্ডিত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সর্বপ্রকার জনসাহচর্য হতে বঞ্চিত হন। জনসাহচর্য মানে হলো যে কোনো নাগরিকের সংস্পর্শে আসার কোনো কি নাই, সুযোগ নাই, কোনো মানুষের সংস্পর্শে আসার সুযোগ নেই। নির্জন কারাবাসের ক্ষেত্রে কারাবন্দী বা কয়েদিকে, প্রিজনারকে বাইরের জগতের সাথে ওর কোনো প্রকার মেলামেশা ছাড়া সম্পূর্ণভাবে কি রাখা হয়? পৃথক রাখা হয়। গোল দিবেন, সশ্রম কারাবাস প্রদান করা যায় এমন কোন দণ্ডে কোনো অপরাধীকে দণ্ডিত করা হলে তখন আদালত অপরাধীকে তার বিরুদ্ধে যে কারাবাস দিয়েছে তার মেয়াদের কোনো অংশ বিশেষের বা কয়েকটি অংশের জন্য নির্জন কারাবাসে আবদ্ধ রাখার আদেশ দিতে পারে। তাহলে নির্জন কারাবাস কিন্তু আলাদা কোনো কারাবাস না। যারে কি কারাদণ্ড দেওয়া হয়েছে? সশ্রম। সশ্রম কারাদণ্ডের একটা নির্দিষ্ট মেয়াদ বলতে পারে যে এই কয়দিন আপনি নির্জনে থাকবেন। সশ্রম কারাবাস তপন একজন ব্যক্তিরে 2 মাস সশ্রম কারাদণ্ড দিল এবং বলল যে 5 দিন নির্জন কারাবাসে থাকবে, তাহলে মোট কি 2 মাস প্লাস 5 দিন, 2 মাস 5 দিন হবে? কয়দিন হবে বলেন? 2 মাসের মধ্যে 5 দিন সে তার নির্জন কারাবাসে রাখা হবে। ধন্যবাদ। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের কারাদণ্ডের ক্ষেত্রে তার নির্জন কারাবাস দিতে পারে, কোন ধরনের? সশ্রম। তানভীর মনে থাকে জানো, সোজা এইগুলাই আসবে পরীক্ষার প্রশ্নে, যে কোন ধরনের কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে পারে, কোন ধরনের? সশ্রম। আচ্ছা, তো দেখেন যে অপরাধের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে, শুধুমাত্র যে অপরাধের শাস্তি গোল দিবেন সশ্রম কারাবাস হতে পারে, সেই ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের কি আদেশ দিতে পারে। তো আমরা এখন চলে আসি নির্জন কারাবাসের হার নির্ণয়। হার হার মানে হলো কতদিন কখন দিতে পারবে আর কি। যদি আরোপিত কারাবাস, আন্ডারলাইন করবেন, 6 মাস অতিক্রম না করে, যদি সশ্রম কারাবাস কতদিন অতিক্রম না করে? 6 মাস, তাহলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। অর্থাৎ যদি কখনো আদালত সর্বোচ্চ কোনো ব্যক্তিকে 6 মাস সশ্রম কারাদণ্ড দেয়, 6 মাস সশ্রম কারাদণ্ডের মধ্যে সর্বোচ্চ নির্জন কারাবাস কত দিতে পারবে? 1 মাস। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কত বছর বা কত মাস কারাদণ্ড দিলে সর্বোচ্চ 1 মাস নির্জন কারাবাস দেওয়া যেতে পারে? কত মাস? 6 মাস। কি কারাবাস? সশ্রম। কি বলেন? সশ্রম।
যদি আরোপিত কারাবাস আন্ডারলাইন করেন 6 মাস অতিক্রম করে কিন্তু 1 বছর অতিক্রম না করে, তাহলে অর্থাৎ কারাবাস 6 মাস থেকে 12 মাসের মধ্যে হলে নির্জন কারাবাস কত? 2 মাস। মোট 14 মাস নাকি? তপন দি মাথা চুলাই, মোট 14 মাস না, 12 মাসের মধ্যে 2 মাস নাকি? আচ্ছা, তাহলে 6 মাস পর্যন্ত হলে 1 মাস, 12 মাস পর্যন্ত হলে কয় মাস? 2 মাস। যদি কারাবাস আন্ডারলাইন করেন 1 বছর অতিক্রম করে, তাহলে নির্জন কারাবাস কত? 3 মাসের বেশি হবে না। 3টে স্টার দেন। তাহলে আমরা এটা বলতে পারি যে সর্বোচ্চ নির্জন কারাবাস কত? যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে নির্জন কারাবাস কত হতে পারে বলে? সর্বোচ্চ কত? এই নির্জন কারাবাসটা কি বাধ্যতামূলক না ইচ্ছামূলক, মানে আদালতের ইচ্ছামূলক? আদালতের ইচ্ছা, আদালত ইচ্ছা করলে দিবে, না হলে দিবে না। বুঝতে পারছেন? কিছুই বাধ্যতামূলক না, সবই আদালতের বিবেচনামূলক। তো দেখি আমাদের যারা আছেন তাদের মধ্যে একজনকে বলি, হাফিজ বলেন তো যে 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কতদিন নির্জন কারাবাসের আদেশ দিতে পারে? পারে না। কোথায় বলা আছে? বলেন বলেন, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে পারে না, এই কথাটা কোথায় বলা আছে? বৈথিকা বলেন কততে? 33-এ। বাদল সাহেব কত? 32 ধারায়। 33 না, কততে? 32। 32-এর 3-এ দেখেন। তো যাই হোক, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, 2য় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, 3য় শ্রেণী ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারে না। জেনে রাখা বলো। দেখেন, নির্জন কারাবাস সর্বসাকুল্যে গোল দিবেন 3 মাসের বেশি হতে পারে না। অর্থাৎ নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ কত? 3 মাস। অর্থাৎ একজন অপরাধী যে মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হোক না কেন, তাকে উক্ত মেয়াদের মধ্যে সর্বসাকুল্যে সর্বোচ্চ কত? 3 মাস নির্জন কারাবাস দিতে পারে। নির্জন কারাবাসের দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এরূপ কারাবাস এককালীন গোল দিবেন 14 দিনের বেশি হবে না। 3 মাস হবে, কিন্তু একটানা কয় দিনের বেশি হবে না? 14 দিন। 14 দিনের, এই যে দেখেন, নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকবে। বিরাম, ব্যারাম না কিন্তু, কি বিরাম। নির্জন কারাবাসের পূর্বে ও পরে কি থাকবে? তাহলে আমরা এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ, কোনটা 73 দ্বারা কোনটা 74 দ্বারা, এটা আমার না জানলেও চলবে। যেটা মনে রাখা দরকার সেটা হলো, মনে রাখবেন, 1, নির্জন কারাবাস কোন ধরনের কারাদণ্ডের ক্ষেত্রে? 6 মাস পর্যন্ত হলে কতদিন? 1 মাস। 12 মাস পর্যন্ত হলে কতদিন? 2 মাস। 12 মাসের বেশি হইলে 3 মাস। নির্জন কারাবাস একটানা কয় দিনের বেশি হবে না? 14 দিন। 14 দিনের মানে নির্জন কারাবাসের পূর্বে ও পরে কি থাকবে? আচ্ছা, দেখেন, একটু দেখেন যে কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হলে, এই কারাবাসের মেয়াদ কিন্তু নির্জন কারাবাসের মেয়াদ না। কিসের মেয়াদ? মূল যে কারাবাস, এটার কারাবাসের মেয়াদটা যদি 3 মাসের বেশি হয়, তাহলে নির্জন কারাবাস গোল দিবেন কোনো মাসে 7 দিনের বেশি হবে না। যদি জি, মূল যে সশ্রম কারাদণ্ড, এই কারাদণ্ডটা যদি ধরেন 6 মাস সশ্রম কারাদণ্ড দিছে, কয় মাস? 6 মাস। এখন ওই 6 মাসে সর্বোচ্চ নির্জন কারাবাস কতদিন দিতে পারে বলে? 1 মাস। কিন্তু এই 1 মাস খাটার ক্ষেত্রে প্রতি মাসে কয় দিনের বেশি হবে না? 7 দিনের বেশি হবে না। বুঝতেন? প্রতি মাসে কয় দিনের বেশি হবে না? 7 দিনের বেশি হবে না। তাতে তো স্যার ওটা যদি 3 মাস দেয়, তাতে তো 3 7 21 দিন পায়। তাতে তো কেন? সেক্ষেত্রে মূল কারাদণ্ড 3 মাস। 3 মাসের বেশি বলছে। আপনি কি বলেন, কোনটা বলেন? এই থামেন। আমি যখন এই নির্জন কারাবাস পড়াইতে বসি, তখনই মানুষ অঙ্কটা যেন কেন ভালো বুঝে। এমনি দেখা গেলো আজীবন অঙ্কের ভয় ডাকতে হাঁটে নাই, আর এখন তাকে হিসেব মিলাইতে হবে যে কয়দিনই কি আছে, হিসেব না মিললে হচ্ছে না। আচ্ছা, আপনাদের যার যে প্রশ্ন আছে বলেন, আমি অঙ্ক মিলিয়ে দিই। বলেন 321। বলেন
যখন নির্জন কারাবাসের মেয়াদ, সরি, যখন সশ্রম কারাবাসের মেয়াদ কয় দিনের বেশি? 3 মাসের বেশি দিবে। তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসে নির্জন কারাবাস 7 দিনে বেশি হবে না। ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে একজন ব্যক্তিকে তারা 6 মাসের সশ্রম কারাবাস দিছে, 6 মাসের যদি সশ্রম কারাবাস দেয় তাহলে তারে সর্বোচ্চ নির্জন কারাবাস কত দিতে পারে বলে? 1 মাস। তাহলে 1 মাস যদি দিয়েও থাকে, তথাপি প্রতি মাসে ওই 1 মাস ভোগ করবে, প্রতি মাসে কয় দিনে বেশি হবে না? তা 7 দিন যদি ভোগ করে, প্রথম মাসে 7 দিন, দ্বিতীয় মাসে 7 দিন, তৃতীয় মাসে 7 দিন, চতুর্থ মাসে 7 দিন, তারপরে 7 দিন, তারপরে 7 দিন, 1 মাস কি হয় না? বেশি যদি সর্বোচ্চ 4 মাস দেয় তখন 28 দিন হবে। আচ্ছা, ধন্যবাদ। আর এক জ্ঞানী আইছে। সর্বোচ্চ 4 মাস যদি দেয়, এখন 4 মাস যদি দেয়, সর্বোচ্চ যদি আপনার নিজ সশ্রম কারাবাস 4 মাস দিল, এখন 4 মাসে কি বিচারক কি বোকা? বিচারক কি 4 মাসে 1 মাসে নির্জন কারাবাস দিবে? বিচারক তো ডেফিনেটলি এমন কিছু দিবে যে আইনে যেটা তাকে সমর্থন করে। বুঝতে পারছেন? বুঝছেন? 1 মাস তো 1 মাস তো ফিক্স না। 1 মাস তো কি 6 মাসে সর্বোচ্চ 1 মাস, 12 মাসে সর্বোচ্চ কত? 2 মাস, আর 12 মাসের বেশি হইলে সর্বোচ্চ কত? 3 মাস। 6 মাসে 1 মাস না দিয়ে তো 15 দিনও দিতে পারে, 1 দিনও দিতে পারে। বুঝছেন? রিমান্ড একটানা দিতে পারে কতদিন? জীবনে কোন জায়গা দেখছেন একটানা 15 দিন দিছে? কিন্তু সর্বোচ্চ দেওয়ার ক্ষমতা আছে কত? এলো কথা। তানভীর বুঝছেন? গলা কার বসে, আপনার না আমার? আমি আর আপনার গলা বসে কেন? আচ্ছা, আমরা শেষ পর্যায়ে দেখেন, এই কথা বলেন না, এখন আমরা ক্লাস টেস্টে যাব। দেখেন, সেলফ প্র্যাকটিসের প্রশ্নে চলে আসি যে দণ্ডবিধির কত ধারায় নির্জন কারাবাসের বিধান আছে? 73 এবং কত? 74। এখানকার সব প্রশ্নগুলাই গুরুত্বপূর্ণ। যে 2 নাম্বার দেখেন, নির্জন কারাবাসে আবদ্ধ রাখার আদেশ দিতে পারে যদি অপরাধীকে এমন কোন দণ্ডে দণ্ডিত করা হয়েছে যে ক্ষেত্রে কি সশ্রম কারাদণ্ড প্রদান করা যায়। তারপরে দেখেন যে নির্জন কারাবাস সর্বসাকুল্যে ড্যাশের বেশি হতে পারে না। কয় মাসের? 3 মাসের। দণ্ডবিধির অধীন নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ হলো কত? এই জায়গায় মানে আপনি এখানে অপশন গুলা দেখেন, 3 মাস। ঠিক আছে, এককালীন নির্জন কারাবাস সর্বোচ্চ মেয়াদ হতে কত? এককালীন। একটানা কতদিন? 14 দিন। আর যদি সবশেষেরটা দেখেন যে যদি কারাবাস 1 বছর অতিক্রম করে তাহলে নির্জন কারাবাস 1.5 মাসের বেশি হবে না। কয় মাস? 3 মাসের বেশি হবে না। তো ধন্যবাদ। আজকে আমরা এই যে পর্যন্ত পড়ছি এই পর্যন্তই। আপনাদের অনলাইনে মোটামুটি আপনাদের টার্ম করে রাখা হয়েছিল, বোবা করে রাখা হয়েছিল। যদি কারো কোনো আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের মিউট করে দিলাম, আনমিউট করে দিলাম। যার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নতুবা আজকে আমরা আমাদের যে পেনাল কোডের যে ক্লাস টেস্ট আছে সেখানে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কারণ সাহেব, সামারি আমি আলাদা দিয়ে দেবো নি আপনাদের, সমস্যা নাই, এখন এই পর্যন্তই থাকবে।